আসসালামু আলাইকুম। ৪৫ এবং ৪৬তম বিসিএস প্রিলি প্রাইভেট প্রোগ্রামের আজকের এই সেমিনার ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার স্বাধীন বিন আমিন, এক্স রংপুর মেডিকেল কলেজ। তো পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে ৩১ মার্চ রাত ৮টায় আমাদের সেমিনার ক্লাসটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় ঠিক রাত ৮টায় আমরা লাইভে চলে গেলাম। এই পেজটা বাদেও আরও ২-৩টা গ্রুপে লাইভ হচ্ছে, যেটাতে লাইভ হওয়ার কথা ছিল বলা হয়েছে বিসিএস প্রিপারেশনের ডাক্তার স্বাধীন, সেই গ্রুপটাতেও লাইভ হচ্ছে আশা করা যায়। কারণ আপনারা যারা আছেন তারা ধীরে ধীরে লাইভটাতে জয়েন করে যান। তারপরে আমরা এই ৪৫ এবং ৪৬তম বিসিএস প্রিলির প্রাইভেট প্রোগ্রামের যে সেমিনার ক্লাসটার মূল কথাগুলো, সেই মূল কথাগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকবে হচ্ছে প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলবো। এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কী, কেন আমি এই প্রোগ্রামটা শুরু করতে গেলাম সেই উদ্দেশ্য নিয়ে কথা বলবো। পরিচালনা পদ্ধতি, এটা কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে কথা হবে। তারপর সিলেবাস আলোচনা করা হবে এবং বুক লিস্টও প্রদান করা হবে আজকে। এবং বুক লিস্টটার বিপরীতে আমাদের এখান থেকে আমি কি সার্ভিসটা দিব সেটা জানতে পারবেন। আর ৪ নম্বর পয়েন্টে আমি একটা কথা বলেছি যে একবার প্রস্তুতি বারবার প্রিলি যুদ্ধ জয়। তো এই বিষয় নিয়েও আমি ব্যাখ্যা করব। প্রস্তুতি আপনি একবারই নেবেন, তারপরে কিভাবে বারবার আপনার প্রত্যেকটা প্রিলিতে আপনি যুদ্ধ জয় করবেন সেটা। তারপরে আমরা কথা বলবো কোর্স ফি নিয়ে, তারপর ক্লাসটা কিভাবে পরিচালিত হবে এবং পরীক্ষা কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে কথা হবে। আর ৬ নম্বরে বলা আছে সতর্কতা এবং নিয়মাবলী। এখন এই কোর্সে আপনি যখন জয়েন করবেন তখন আপনাকে, বা এই প্রাইভেট প্রোগ্রামে যখন আপনি জয়েন করবেন তখন আপনি আসলে কি বিষয়গুলো মেনে চলবেন সেইগুলো নিয়ে সতর্কতা আপনাকে দেওয়া হবে। আর সর্বশেষে আপনাদের প্রশ্নের উত্তরগুলোর জবাব দেওয়া হবে। তো শুরু থেকেই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই জিনিসগুলো কমেন্ট করে জানাই রাখতে পারবেন, কারণ পরবর্তীতে আমি ওগুলোর হাতে আনসার দিব, কিন্তু যখন যে প্রশ্নটা আপনার মাথায় আসবে সাথে সাথে সেটা করে রাখবেন। মেনে চলবেন। যারা লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন গ্রুপগুলোতে। আপনাদের পরিচিত যে গ্রুপ আছে, নিজের টাইম লাইন আছে, সেই জায়গাগুলোতে শেয়ার করে দিবেন। আর একটা অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখছি এখনই, সেটা হলো এই লাইভটা যে যত বেশি শেয়ার করতে পারবেন তাকে আমার পক্ষ থেকে যে কোনো একটা বই উপহার হিসেবে দেওয়া হবে। তো সেটা বলে রাখি, সেটা হতে পারে কোনো একটা ডাইজেস্ট, হতে পারে সেটা হলো সাম্প্রতিক তথ্যকণিকার উপর একটা বই আছে, সেটা হচ্ছে সামনের বিসিএসের জন্য কাজে লাগবে। যে কোনো একটা বই আমি তাদের দিয়ে দিব, এখন শেয়ারের উপর নির্ভর করে, এবং অবশ্যই সেটা একজন বা দুইজনকেও আমি দিতে পারি। ঠিক আছে, তো এটা মনে রাখবেন একটু কাইন্ডলি, যে যারা এই পোস্টটা শেয়ার করবে সর্বাধিক জায়গায়, তাদের মধ্য থেকে বেছে দুইজনকে আমি বই উপহার দিব। সেটা হতে পারে কোনো একটা বিসিএস প্রকাশনীর ডাইজেস্ট, অথবা মানে দ্বিতীয় হিসেবে থাকতে পারে সাম্প্রতিক তথ্যকণিকার উপর ভিত্তি করে। যারা লাইভটা দেখছেন তারা কাইন্ডলি এটা শেয়ার করে দিবেন আপনাদের জন্য। ওকে, ঠিক আছে, এবার তাহলে আমরা কথা বলা শুরু করে দিই। সেটা হলো এই প্রোগ্রামটার উদ্দেশ্যটা কি, আমি এই প্রোগ্রামটা কেন রান করালাম। যে ৪৫ এবং ৪৬তম বিসিএস প্রিলি প্রাইভেট প্রোগ্রাম, সেটা হতে পারতো কোচিংয়ের মতো করে একদম খতবাঁধা স্টাইলে হতে পারতো, যেটা এর আগেও আমি নিয়েছি। এই ধরনের প্রোগ্রাম কোচিংয়ের স্টাইলে হয়েছে। কিন্তু এই প্রথম প্রাইভেট প্রোগ্রামটা কেন শুরু করলাম, প্রাইভেট প্রোগ্রামটা শুরু করার উদ্দেশ্যটা কী। আমরা জানি যে এই প্রাইভেট কথাটার সাথে আমরা কিন্তু সবাই জড়িত ছোটোবেলা থেকেই।
প্রাইভেটগুলো। তো প্রাইভেটগুলো আমরা তখনই পড়ি যখন আমার একটা বিষয়ের জন্য খুব একটা নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। একজন দক্ষ মেন্টরের আন্ডারে বা একজন দক্ষ টিচারের আন্ডারে আমার একটা বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্যই আমরা কিন্তু প্রাইভেটের আশ্রয় নিতাম। তো সেই জায়গা থেকে এখন বিসিএস রিলেটেড এই জায়গাটাতে যে এই প্রোগ্রামটার উদ্দেশ্যটা কী, প্রোগ্রামের উদ্দেশ্যটা কী? প্রথম উদ্দেশ্য যেটা, যে এলোমেলোভাবে যেন কোনো প্রস্তুতি আপনারা না নেন, এটাকে রোধ করা। প্রথম উদ্দেশ্যই হলো এটা, যে বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হয়, যখনই আপনি অনার্স লেভেল থেকে শুরু করেন, যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, অনেকে আছে সেকেন্ড ইয়ারে শুরু করে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, অনেকে অনার্স কমপ্লিট করার পরে হয়তো বা প্রিপারেশন শুরু করে। তো যখনই প্রিপারেশন শুরু করুক না কেন, তো একটা সমস্যা যেটা দেখা যায় সেটা হলো যে প্রস্তুতিটা শুরু হয় এলোমেলোভাবে। যে শুরু করতে গেলে হয় বাংলাদেশ বিষয়গুলো শুরু করছে, বা আন্তর্জাতিক, বা বাংলা পড়ছে, সাহিত্য, বা ইংলিশ পড়ছে, বা ম্যাথ পড়ছে, কিন্তু এক এক সময় হয়তো পড়ার পরে সেটা কয়েকদিন পর ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার কোনো একটা কোচিংয়ে গিয়ে ভর্তি হচ্ছে, সেখানে যায় পড়ছে, ঠিকভাবে আবার মনোযোগ বসাতে পারছে না, সেখানেও ঠিকভাবে কন্টিনিউ করতে পারছে না। এইভাবে দেখা যাচ্ছে যে দৌড়াইতে দৌড়াইতে তার কাছ থেকে মূল্যবান সময়গুলো কিন্তু চলে যায়। তো এই এলোমেলো প্রস্তুতি যেন না হয়, তার মূল্যবান সময় যেন নষ্ট না হয় আপনাদের, ঠিক আছে, এটাকে রোধ করা হচ্ছে আমার প্রথম টার্গেট। 2 নম্বর হচ্ছে যে কথাটা থাকে এলোমেলো প্রস্তুতি রোধ করা, এটা বলেই দিলাম। 2 নম্বর যেটার দিকে আমার ফোকাস থাকে সেটা হলো অপ্রয়োজনীয় তথ্যগুলা, গাদা গাদা অপ্রয়োজনীয় তথ্য। মানে শুরুর দিকে এটা বেশি হয়, যারা যখন আমরা নতুন থাকি, ইভেন আমার ক্ষেত্রেও এটা হয়েছে, আমি যখন নতুন একদম প্রথম থেকে প্রিপারেশন নিয়েছি একদম শুরুর দিকে, এলোমেলো বা অপ্রাসঙ্গিক অনেক তথ্য আমি নিজেও কিন্তু পড়েছি। তো এই অপ্রয়োজনীয় তথ্য, মানে অপ্রাসঙ্গিক তথ্য যেগুলো বিসিএস প্রিলির জন্য কাজে লাগে না, ইভেন অন্যান্য চাকরির প্রিলির জন্য খুব একটা প্রয়োজন হয় না, সেই তথ্যগুলো আমরা পড়ে ফেলি। এটা আমাদের বড় ভুল হয়। সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করব যেন অপ্রয়োজনীয় কোনো তথ্য আপনাদের পড়তে না হয়, তো সেই জিনিসটা থেকে রোধ করা। তারপরে 3 নম্বর উদ্দেশ্য যদি আমি বলি, সেটা হলো এই বিসিএস প্রস্তুতিটাকে সহজ করা। চাকরির যে ধাপটা, প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি ধাপটা, এই ধাপটাকে সহজ করা। সহজ করা বলতে একদম সহজ উপায়ে পড়াটাকে আকর্ষণীয় করা, এটা হচ্ছে প্রধান এর পরের টার্গেট। হ্যাঁ, যে সহজ উপায়ে এই পড়াটাকে আপনাদের আকর্ষণীয় করে তোলা, যাতে পড়াটা কখনো বোরিং ফিল না হয়। বিসিএস একটা লম্বা জার্নি, তার মধ্যে জার্নির মধ্যে যদি আমরা চিন্তা করি, তার মধ্যে বিসিএস প্রিলিমিনারির জার্নিটা, অর্থাৎ যে কোনো চাকরির প্রিলিমিনারির ধাপটা, এই সময়টুকু কিন্তু আনলিমিটেড আপনার অর্থে বলা চলে। ঠিক আছে, যে আপনি যতদিন প্রিলিতে টিকবেন না ততদিন পর্যন্ত নিতে পারেন, কিন্তু এই সময়টাতে আপনার জীবন থেকে মূল্যবান কিছু সময় কিন্তু চলে যাবে। প্রিলিতে টিকতেই যদি মূল্যবান সময় চলে যায়, রিটেন আবার আছে, ভাইভা আছে, আবার প্রত্যেকটাতে ব্যাপার হলো যে আপনি ভাইভা পাশ করলেও যে ক্যাডার হবেন এমনও কোনো ব্যাপার না। হ্যাঁ, কারণ ম্যাক্সিমামই নন ক্যাডার হয়, কিছু সংখ্যক কিন্তু ক্যাডার হয়। তো এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়ায় আপনাকে যাইতে হবে। তো প্রিলিতে টিকতেই যদি আপনার অনেক বেশি সময় লেগে যায়, তাহলে পরের ধাপগুলোতে কিন্তু আরও বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যেহেতু একটা লম্বা জার্নি, এই লম্বা জার্নির এই সময়টুকুতে যাতে পড়াটা যত সহজ উপায় করা যায়, সেই চেষ্টাই আমাদের থাকবে। ঠিক আছে, তারপরে 3 নম্বর যে পয়েন্টটা, 3 নম্বর পয়েন্ট যেটা থাকবে সেটা হলো 4 নম্বর পয়েন্টের, যে এই প্রত্যেকটা বিষয় আমার যেটা টার্গেট থাকবে সেটা হলো নোট করে দেওয়া। আমি এটার দিকে বেশি ফোকাস করি। দেখুন, বাজারের বই বা গাইড প্রত্যেকটা সাবজেক্ট, আমি বুক লিস্টটাও আজকে দিয়ে দিব, বাজারের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বাজারের প্রত্যেকটা সাবজেক্টের বই আছে বা গাইড আছে, তো সেই জায়গা থেকে আমরা সকল তথ্য কিন্তু আমরা কখনোই পড়ি না। নিজের বেছে 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 গুরুত্বপূর্ণ, যখন আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো না বুঝি তখন গদা বাদা সবই পড়ে যায়, তখন আমাদের পড়াটা অপ্রয়োজনীয় কিছু তথ্যে ভরে যায়। ঠিক আছে, তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা যদি নোট করে পড়ি, অনেক সময় আমরা একটা বিষয় সম্পর্কে, একটা চ্যাপ্টার সম্পর্কে যখন আমরা অভিজ্ঞ হয়ে যাই, সেই বিষয়গুলো কিন্তু আমরা নোট করে সুন্দরভাবে পড়তে পারি। তো এইভাবে, যেহেতু শুরুর দিকে আপনি যখন একদম শুরুতে প্রিপারেশন নেবেন, সেই অভিজ্ঞতা কিন্তু আপনার হবে না। ঠিক আছে, সেই অভিজ্ঞতা কিন্তু আপনার থাকবে না। তো সেই জায়গা থেকে যেহেতু এই অভিজ্ঞতাটা আমার রয়েছে, ঠিক আছে, টানা 4বার আমার বিসিএস প্রিলির উত্তীর্ণর অভিজ্ঞতা রয়েছে, তো আমি কিন্তু ওই একবারই প্রিপারেশনটা নিয়েছিলাম যা শুরুর দিকে, সেটা হয়তো বা প্রত্যেকটা সাবজেক্টের ওইভাবে যথেষ্ট নোট করতে পারি নাই,
কিন্তু যতগুলো সাবজেক্টে নোট করেছি এখন পর্যন্ত সেই পড়াগুলো কিন্তু সেইভাবেই কিন্তু মাথায় গেঁথে আছে, চোখ বন্ধ করলে হয়তো ওই পেজগুলো আমি দেখতে পাই। তো এই ব্যাপারটা হলো কি, নোট করার গুরুত্বটা এতটাই বেশি যে আপনার কাছে হাজার বই থাকতে পারে, তো আমি যদি বুক লিস্ট যখন দিব তখন দেখবেন যে একটা বিসিএসের জন্য আমি যদি বাজারের মোটামুটি বইগুলো ফলো করি, তারপরে আমার হচ্ছে মোটামুটি 20-25টা বা 30টা বইয়ের প্রয়োজন পড়বে। তো এতগুলো বইটা পড়ে আপনাকে যখন নোট করতে বলা হবে, আপনি নিজে থেকে হয়তো পারবেন না। তো দেখা যাবে যে এই বাংলাদেশ বিষয়গুলি হোক বা আন্তর্জাতিক বিষয়গুলি, ইভেন প্রত্যেকটা সাবজেক্ট, আমি যে 12টা সাবজেক্টের কথা বলি, এই 12টা সাবজেক্টের যে ডেইলি আলোচনাগুলো হবে সেগুলোর প্রত্যেকটা আলোচনা এইভাবে ক্লাসে আমি নোট করে দিব। তো এটা হচ্ছে বড় সুবিধা। এরপরে তো নোট করা থাকলে আপনার হবে কি, যখন নোট করা থাকবে প্রত্যেকটা সাবজেক্টের, তখন কিন্তু আপনার যখন নোটটা শেষ হয়ে যাবে, পড়াটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরের বিষয়গুলো আপনি চিন্তা করেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা নোট থাকলে আপনার নিজের হ্যান্ড নোট পড়ে যতটা পড়াটা মুখস্থ থাকবে বই বা গাইড করে, তার চেয়ে অনেক 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 বেশি কিন্তু পড়াটা মুখস্থ থাকে। নিজে যখন লিখবেন সেটা একবার পড়া হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরের বিষয়টা হলো, যে বিষয়গুলো আমি বলবো সেটা হলো সময়টা বাঁচবে, এই যে শুরুর দিকে যেটা বলেছি, তারপর টাকাও বাঁচবে, সময় এবং টাকা দুটোই বাঁচবে। এলোমেলোভাবে প্রিপারেশন নিতে গেলে আপনি যদি এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় দৌড়ান, সেই জায়গাটুকুতে কিন্তু আপনার সময়টাও নষ্ট হয়ে যাচ্ছে, টাকাটাও নষ্ট হচ্ছে। এখানে আর একটা ব্যাপার, টাকা বাঁচার ব্যাপারটা আমি বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাজারের বিভিন্ন বইয়ের হাইপ দেখতে পাই। তো এই হাইপ দেখে কিন্তু আমরা বিভিন্ন বই বা গাইড কিনে ফেলি, সেটাতে কিন্তু প্রচুর অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আবার যদি মনে করি, যদি হাইপ না শুনেও যদি আমরা বইগুলো কিনি, আমি যে বুক লিস্টটা দিব সেখান থেকে যদি আমরা খেয়াল করি যে সেখানেও কিন্তু 25টার মতো মিনিমাম বই থাকবে, ঠিক আছে? মিনিমাম যে 25টা বই হলে আপনার একটা সুন্দর কিন্তু প্রস্তুতি সম্ভব হবে। তো এই এতগুলো বই কেনা কিন্তু দেখো অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে, বা আবার নিত্য নতুন বইগুলো আপডেট হতে থাকে, দেখা যাচ্ছে যে একটা বিসিএসের পরেই আর একটা বই আপডেট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু খুবই প্যারাদায়ক, আপডেট হলে আবার সেই বইগুলো কিনতে হয়, বিশেষ করে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি, এই বিষয়গুলো আবার অন্যান্য বিষয়গুলো আপডেট হয়। তো এই জায়গা থেকে দেখা যাবে যে নোট করে যখন আমরা পড়বো, আমি যে লেকচারগুলো দিব সেই জায়গা থেকে দেখা যাবে যে নোট যখন হয়ে গেল, আপনার কিন্তু একটা সাবজেক্টের জন্য অত বেশি মানে বই কেনার প্রয়োজন পড়বে না। এটা একটা ব্যাপার গেল। তো আর এক্সট্রা হয়তো কিছু বই আমি লিখে দিব যেটা আমার লেকচারের বাইরে আপনাকে কিনলেই হবে, সেই বইগুলো হয়তো বা আমি যদি সব মিলে চিন্তা করি তাহলে হয়তো বা 4 থেকে 5টা বই কিনলেই তখন চলবে, ঠিক আছে? তো এরকম কিন্তু থাকবে। আর দেখেন, এটা মোটামুটি প্রোগ্রামের উদ্দেশ্য সম্পর্কে আমি বলে ফেলেছি যতটুকু বলার। তারপরে আসেন পরিচালনা পদ্ধতিটা, যে আমরা এই মানে কিভাবে আমরা এই কোর্সটা করব, পরিচালনা পদ্ধতিটা কি হতে যাচ্ছে। আমাদের খেয়াল করতে হবে যে সাবজেক্ট আমাদের কতগুলো। সাবজেক্ট আমরা যদি চিন্তা করি যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যদি আলাদা করি, দুইটা আলাদা আলাদা অবশ্যই করতে হবে, কারণ সিলেবাসটা কিন্তু ভাস্ট সিলেবাস। তো সেই বিষয়টা যদি আমরা আলাদা করতে পারি তাহলে আমাদের টোটাল সাবজেক্ট হয় 12টা। এই 12টার মধ্যে আমরা এই সাবজেক্টটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। হুম, এই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে পড়বে হচ্ছে একদম মেজর সাবজেক্টগুলো, যেগুলো লাগবে, মেইন সাবজেক্টগুলো। হ্যাঁ, আর নন, আপনাদের এই টার্মটা জানা আছে। আর বি ক্যাটাগরির মধ্যে আমরা নন মেজর ফেলবো। মেজর নন মেজর এটা কিন্তু ভার্সিটির জন্য খুবই একটা ফ্যাক্ট বিষয়। তো আমাদের সব সাবজেক্টই পড়তে হবে বিসিএস প্রিলির জন্য, ঠিক আছে? তবে আমরা কিভাবে পড়ব সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে হলো বাংলা, দেখেন, বাংলা ব্যাকরণ থাকে আর বাংলা সাহিত্য, এই দুইটা আমরা মেজরের মধ্যেই ফেলবো, কারণ এটা আমাদের পড়তে হবে, সব চাকরির জন্য এটা প্রয়োজন হয়। তারপরে ইংরেজি গ্রামার, যেটা এটা আমাদের লাগবে, কিন্তু ইংরেজি সাহিত্য লিটারেচার পার্টটা কিন্তু সব পরীক্ষার জন্য লাগে না, সুতরাং সেটা এর মধ্যে আমরা ফেলবো না। তারপরে গণিত লাগবে, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী,
তো এটার ক্ষেত্রে আমরা যদি নাম্বারগুলো লিখে যাই, যেমন এই দুইটা মিলে নাম্বার হচ্ছে 35 নাম্বার, ঠিক আছে। তারপরে ইংলিশ গ্রামার আর মিলে 35 নাম্বার হচ্ছে, ওটা আমরা এই পাশে লিখছি। তারপরে এটা 15 নাম্বার, এটাতে 30 নাম্বার, এখানে 20 নাম্বার। তো দেখেন এটার সাথে যেটা প্রয়োজন সেটা হলো, এর সাথে রিলেটেড যেটা সেটা হলো ইংরেজি সাহিত্য। তো ইংরেজি সাহিত্য কিন্তু সব চাকরি পরীক্ষায় আসে না। আবার বিসিএস এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ইংরেজি সাহিত্যের যে পার্টটা, ইংরেজি সাহিত্যের পার্টটা শুধু বিসিএস প্রিলিতেই লাগে। এবং ইংরেজি সাহিত্যের জন্য খুব শর্ট নোট আছে আমার, সেই নোটটা দিয়ে আপনাদের আমি পড়াবো। কারণ ইংরেজি সাহিত্য রিলেটেড এই বিষয়টা হলো কি, একদম ফিক্সড পার্ট থেকে কিছু প্রশ্ন আসে। দুই একটা বিসিএসে দেখা যায় যে প্রশ্নগুলো কঠিন করে, সেই কঠিন প্রশ্নগুলো আমরা কখনোই ধরবো না, ধর্তব্যের মধ্যে ফেলবো না, ঠিক আছে। তা আমাদের একটা প্রিপারেশন থাকবে, একটা ইকুয়াল প্রিপারেশন থাকবে, সবগুলো সাবজেক্টের জন্য একটা সিনক্রোনাইজ প্রিপারেশন থাকবে, সমন্বিত একটা প্রস্তুতি থাকবে। তো ইংরেজি সাহিত্যটা এর মধ্যে ফেলবো, কারণ হলো যে এটা সব চাকরির জন্য আবার লাগে না। তারপরে বিজ্ঞান, কম্পিউটার থেকে অন্যান্য বিজ্ঞান এবং কম্পিউটার থেকে অন্যান্য চাকরি পরীক্ষায় প্রশ্ন আসলেও সেখান থেকে প্রশ্নের সংখ্যা কম। আবার এখান থেকে যদি দেখি মানসিক দক্ষতা, এটাও এর মধ্যে পড়বে। দেন ভূগোল, দেন নৈতিকতা, ঠিক আছে, ভূগোল তারপরে নৈতিকতা। দেখেন এখানে 15, এইটার মার্ক হলো 15, এতটুকু, এটার মার্কও 15, এটার মার্কও 15, এটারও 15, 10, 10, আর এটা যেহেতু 15, 35 মার্ক টোটাল ছিল, এখানে হচ্ছে 20 নাম্বার। তো দেখেন এই মেজর নন মেজর এটা আলাদা করার একটা উদ্দেশ্য হলো, আমরা যখন প্রিপারেশনটা নিব তখন এই পার্টটার দিকে আমাদের ফোকাসটা বেশি থাকবে শুরুর দিকে। অর্থাৎ সপ্তাহে যদি আমরা 4 দিন পড়ি, 3 থেকে 4 দিন ক্লাসগুলো হবে, তো দেখা যাবে যে যদি আমরা 3 দিন চিন্তা করি, রাশিয়ার কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে 2 দিন পড়বো আমরা হয়তো এই পাশের সাবজেক্ট, আর 1 দিন পড়বো হলো এই পাশের সাবজেক্ট। তাতে করে সুবিধা হবে কি, দেখেন এখানে মার্ক কিন্তু এমনি বিসিএস এর কিন্তু কাভার করছে কত, এখানে 40, 50, 60, 70, 80, 90, 100, 120, 120 কিন্তু এই পাশটাই কিন্তু কাভার করছে এতটুকুর মধ্যে, ঠিক আছে। আর বাদ বাকি 80 নাম্বার কিন্তু নন মেজরের মধ্যে পড়ছে। এবং এই 80 নাম্বারের দিকে যদি আমরা খেয়াল করি, 80 নাম্বারের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষাতেও কম লাগে, কিন্তু এই সাবজেক্টগুলো শুধু বিসিএস না, বিসিএস ব্যাংক বলেন, ব্যাংক বাদ দিয়ে অন্য মন্ত্রণালয়গুলোর কথা বলেন, সবগুলোতেই কিন্তু আপনার এটা লাগবে। তো যখন আমরা টার্গেট করব চাকরির প্রস্তুতির বেজ হিসেবে, চাকরির প্রস্তুতির মা হিসেবে যদি আমরা চিন্তা করি, সেটা অবশ্যই বিসিএস। কারণ এখান থেকে যদি আমরা প্রস্তুতিগুলো গ্রহণ করি, ব্যাংকের ক্ষেত্রে হয়তো বা ইংলিশ এবং ম্যাথে আলাদা করে আমাদের হয়তো বা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে, সেটা বাদ দিয়ে সেটা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, এই বিষয়গুলো কিন্তু চাকরির প্রস্তুতির মূল ভিত্তি তৈরি করে দিবে আমাদের। তো এটা বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো প্রস্তুতি নিতে যাই, দেখা যাবে যে কোনো না কোনো সাবজেক্টের দিকে আমরা আনফেয়ার একটা সিচুয়েশন তৈরি করে ফেলি। তো এখানে দেখা গেল যে আমরা বিজ্ঞান, কম্পিউটার অন্যান্য চাকরির জন্য লাগছে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু কম পরিমাণে লাগে, এটা চিন্তা করতে হবে। কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের ফোকাসে রাখতে হবে 2 দিন 3 দিন যদি আমরা পড়ি সপ্তাহে, 3 দিন থেকে 4 দিন হবে, ঠিক আছে। আমরা ওটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে। সেটা ওই ক্লাস এবং পরীক্ষা পদ্ধতির মধ্যে কথা বলবো। আমি বলছি যে রেশিওর মধ্যে যদি চিন্তা করি, তাহলে কি হচ্ছে 3 ভাগের 2 ভাগ আমরা সময় দিব হচ্ছে এটাতে। কারণ এতে নাম্বারও আমরা দেখতে পাচ্ছি বিসিএসে হচ্ছে 120, ওটা ওই পাশে হলো 80। আর এই সাবজেক্টগুলো যেহেতু সব চাকরির প্রস্তুতির জন্যই লাগবে, তাহলে এটাতে আমাদের ভালোভাবে ফোকাস দিয়ে এই সাবজেক্টটা আগায় নিতে হবে, ঠিক আছে, যাতে আমরা খুব দ্রুতই অন্য চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারি। তারপরে এই বিষয়টা থাকবে। তো এইভাবে আমরা আগাবো। তারপরে যদি চিন্তা করি যে সিলেবাসের কথা একদম ডিটেলসে যাব না, এটা সাবজেক্ট ওয়াইজ যে নাম্বারটা আমরা বললাম ততটুকু এটা আপনারা বুঝতে পারছেন, নাম্বারগুলো লেখা আছে, এই টোটাল হলো 200 মার্ক। এবার আমরা আলোচনা করব হলো বুক লিস্টের ব্যাপারে। বুক লিস্টের ব্যাপারে আলোচনা করব, যেটা আপনি দেখেন বুক লিস্টের ব্যাপারে আমি প্রথম কথাই বলতে চাচ্ছি, সেটা হলো ওই যে একদমই বললাম শুরুতে, যে আপনি যদি কোনো বই না কিনেন, তাহলেও কিন্তু এখান থেকে আপনি যে সাপোর্টটা পাবেন,
যদি কোনো বই নাও কেনেন, সাপোর্টটা কি আমরা সবটা বিষয় নোট করে দিব এবং হয়তোবা সেখানে 4-5টা বিষয় না, মানে 4-5টা যে বইগুলো লাগে, খুবই ডাইনামিক কিছু বই আছে বাজারে, খুব সুন্দর কিছু বই আছে, সেই বইগুলো কিনলেই দেখা যাবে তখন হয়ে যাবে। আর এর বাইরে যদি আপনি নর্মাল বুক লিস্টের অনেকের প্রয়োজন মনে করেন যে আমি নিজেই আমার বই কিনতে সমস্যা নেই, আমি বই কিনবো, তাদের জন্য আমি যে সাজেশনগুলো দিব মোটামুটি এইগুলো কিনলেই হবে। এলোমেলোভাবে কোনো বই না কিনে এই বইগুলো আগে যদি কিনতে চান, আপনি এই বইগুলো আগে কিনে ফেলতে পারেন। এটাতে মানে বাজারের প্রচলিত যে বইগুলো আমার ভালো লেগেছে গাইডগুলো, সেইগুলো থেকেই, হ্যাঁ, কোনো কিছু মানে আমি নিজে যাচাই করে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটাই দিয়েছি, সাথে কিছু মূল বইয়ের কথাও থাকবে, এটা মনে রাখতে হবে। এই বুক লিস্টটা বলছি, আপনারা এই বুক লিস্টটাই যদি ফলো করেন, ঠিক আছে, আলাদা করে যদি আর কোনো বই না কিনেন, তারপরে সুন্দরভাবে সকল প্রিলি আপনারা উতরে যাবেন। তো দেখেন, এটা প্রথমের দিকে যদি আমরা চিন্তা করি যে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের কথা, হ্যাঁ, তো এটার মূল বইয়ের কথা যদি আমরা চিন্তা করি, মূল বই হিসেবে আমরা নবম দশম শ্রেণীর বইটা রাখবো। এই বইটা আপডেট হয়েছে, আপডেট যে বইটা, আপডেট এবং পুরাতন বই দুইটাই আমরা রাখবো, ঠিক আছে, দুইটা বই আমরা রাখবো এবং দুইটা বই সমন্বয় করে আমরা পড়ব। তা আমরা এখানে যখন পড়বো অবশ্যই দুইটা বই কিন্তু সমন্বয় করেই আমি পড়াবো, ঠিক আছে, সেটা করে। তো এটা গেল, এটা আপনার কাছে যদি বই এক্সট্রা রাখতে চান তাহলে দুইটা বই রাখতে পারেন বুক লিস্ট হিসেবে, ঠিক আছে, নবম দশম শ্রেণীর যে বইটা। আর বাংলা সাহিত্যের জন্য এই অংশটুকুতে যদি বলি, সেটা হলো সৌমিত্র শেখর স্যারের বইটা, মানে আমরা যদিও ওইটা গাইডের মতো করেই লেখা, ঠিক আছে, এটা আমরা রাখতে পারি সাহিত্য অংশের জন্য, যদিও এই অংশে কিন্তু ব্যাকরণ নিয়েও আলোচনা আছে। তা আমরা মূল ফোকাসটা রাখি হচ্ছে বাংলা সাহিত্যের জন্য সৌমিত্র শেখর স্যারের বইটা। এটা গেল মূল বইয়ের কথা যদি চিন্তা করি। আর এই দুইটা মিলে আপনি যদি কোনো গাইড কিনেন তাহলে সেটা অগ্রদূত বাংলা কিনবেন। লেটেস্ট এডিশনে যেটা পাবেন, এটা একটা সমস্যা হলো যে প্রায় অনেক বেশি আপডেট নিয়ে আসে, কিন্তু তারপরেও বইটা ভালো, কারণ বাংলা ব্যাকরণ এবং সাহিত্য মিলে মোটামুটি যতগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে ভিতর থেকে, এমসিকিউ যা যা আছে সবগুলো মোটামুটি এখানেই পাবেন, ঠিক আছে। এই তিনটা বই রাখলেই আপনার বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের সকল প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর কারো বই কিন্তু সমস্যা হলে সেটা তো এই যে বিসিএসের সিলেবাস অনুসারে যে জিনিসগুলো লাগবে সেগুলো তো আমি নোট করে দিবই, ঠিক আছে। এটা গেল হচ্ছে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের ব্যাপারটাতে। এবার আসি আমরা ইংলিশের ব্যাপারে। ইংলিশ লিটারেচারটা আগে বলছি। এগুলোর ক্ষেত্রে কি মানে কিছু কিন্তু আমাদের মূল বই কিন্তু আছে, যারা ইংলিশে অনার্স করেন তারা কিন্তু লিটারেচার কিছু মূল বই তারা পড়েন, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই মূল বইগুলো আমরা সব ক্ষেত্রে রিকমেন্ড করি না পড়ার জন্য, কারণ সেই জায়গাগুলোতে সেই জায়গা থেকে পড়লে দেখা যাবে যে কিছুটা না, ঠিক আছে, আপনি যদি সময় পান সেটা পড়তে পারেন, কিন্তু সেই পড়াটা হবে এলোমেলো পড়া। আবার অনেক সময় দেখা যাবে যে পরিপূর্ণ পড়াও সেখান থেকে সম্ভব হয় না। তো এই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার নামে বই আছে। এই বইয়ে আবার অনেক তথ্য আছে, ঠিক আছে, অনেক তথ্য আছে, এতগুলো কিন্তু আসলে এর জন্য লাগে না। এই বইটার যদি আপনার কি বলবো 5/2 ভাগ পড়া হয় ইনফরমেশন, তাহলেই কিন্তু ইংলিশ লিটারেচারের পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই বইটা সুন্দরভাবে লেখানো, কিন্তু তথ্য অনেক বেশি দেওয়া। তো এই তথ্যগুলো আমরা শুরুর দিকে ফিল্টার করতে পারবো না, কিন্তু এখান থেকে মোটামুটি বিসিএস প্রিলির জন্য উতরানোর জন্য, মানে প্রত্যেকটা বিসিএস প্রিলির জন্যই আমি যদি বলি, তাহলে দুই অংশ পড়লেই হয় এখান থেকে তথ্যগুলো বাছাই করে। তো অবশ্যই এই বইয়ের সাপোর্টে আমার নোট করা আছে, সেই নোটগুলোই আপনাদের আমি ক্লাসে পড়াই দিব, নোট হয়ে থাকবে, ওর বাইরে আর কোনো কিছুই আপনাকে পড়তে হবে না কখনোই। এটা গেল। এবার আসেন যে ইংলিশ গ্রামারের ব্যাপারটা। তো গ্রামারের ক্ষেত্রে ভালো করতে গেলে যেটা লাগবে সবার আগে, সেটা হলো প্রচুর প্র্যাকটিস লাগবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনার এখন থেকে। একটা জিনিস নিয়ম পড়ে আসলে খুব বেশি লাভ হয় না, ঠিক আছে। নিয়মের চেয়ে যদি আপনি প্রশ্নের আলোকে যদি নিয়মটা মনে রাখার চেষ্টা করেন, তাহলে আপনার সে পড়াটা বেশি ফলপ্রসূ হবে, ঠিক আছে। যে নিয়ম পড়লেন, শুধু নিয়মই মুখস্থ করে গেলেন, কোনো প্র্যাকটিস নাই, আপনার কোনো এমসিকিউ দেখা নেই, ওই নিয়ম দিয়ে আপনার কোনো কাজে আসবে না, কোনোই লাভ নেই। তো ইংলিশের ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে যেটা আপনাকে ফোকাস করতে হবে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, সেটা হলো যে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এমসিকিউগুলো,
এমসিকিউগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেই জন্য বাজারের মোটামুটি অনেকগুলো বই আছে। মোটামুটি ইংলিশ বইটা দেখা যাচ্ছে যে ওই সবগুলো সালের প্রশ্ন অনেক, কারণ এটা তো দেখা যাচ্ছে যে সহজেই প্রশ্নগুলো বানানো যায়, তাহলে একটা বইয়ে কিন্তু অনেক কিছু অনেক এমসিকিউ কিন্তু থাকে। আবার একটা বিষয় খেয়াল করতে হবে, ইংলিশ গ্রামারের এই প্র্যাকটিস করার ক্ষেত্রে বাজারের বই যেগুলো আছে বা গাইড যেগুলো আছে, সেই গাইডগুলো কিন্তু যে বিসিএস এর যে সিলেবাস বা আবার নির্দিষ্ট চাকরির যদি চিন্তা করি, আবার যদি প্রাইমারির কথাও যদি আমরা চিন্তা করি, প্রাইমারিতেও কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, কিছু টপিক থেকে প্রশ্ন আসে। তার মানে যদি কেউ যদি প্রাইমারির প্রস্তুতি নিতে যায়, তাকে কিন্তু ওই কয়েকটা ওই বই থেকে বা গাইড থেকে ইংলিশ গ্রামারের কয়েকটা সিলেক্টিভ অধ্যায় দেখলেই কিন্তু তার মানে প্রিলিমিনারির ধাপটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তাকে কিন্তু পুরো বইটা পড়তে হয় না, এটা কিন্তু খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে। বিশেষ করে এই ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে লাগে। সেটা হলো কি, ইংলিশ গ্রামার এবং ম্যাথের বইগুলো বাজারে এমনভাবে লেখা হয় যাতে সবগুলো চাকরির বই পরীক্ষায় কাভার করে, সেইভাবেই সবগুলো চাকরির পরীক্ষাতে আসছে এমন তথ্যগুলো কিন্তু দেওয়া থাকে। এখন দেখা গেল যে কিছু কিছু আবার ভার্সিটির প্রশ্নগুলোও দেওয়া থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভার্সিটিতে আসা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু গাইডগুলোতে দেওয়া থাকে ইংলিশ গ্রামারের পার্টটাতে। তো তাতে করে বইটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, অনেক মোটা হয়ে যাচ্ছে বইটা। তো ওইটা যদি আমরা একবার, না ঠিকই আছে আমাদের অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন এমসিকিউ প্র্যাকটিসটা আমাদের হয়ে ওঠে না। তারপরেও কিছু বই আমরা রাখবো, আর পড়ার সময় তো অবশ্যই যদি আমরা ওই বইগুলো যদি শুরু থেকে পড়া শুরু করি, শেষ করতে চাই, ইংলিশ পড়তে আমার 1 বছর লেগে যাবে একটা বই শেষ করতে। আরগুলোর প্রিপারেশন আপনি কখন নেবেন? তো সেই জায়গা থেকে যে সিলেবাসের আলোকে, বিসিএস সিলেবাসের আলোকে কতটুকু কিভাবে নোট করলে আপনার পড়াটা একদম ছোট হয়ে আসবে, সেটার দায়িত্ব থাকবে আমার। আর গাইড হিসেবে আপনি যেটা রাখতে পারেন সেটা হলো ইংলিশ টিউটর রাখতে পারেন, অথবা জর্জ এমবি3। এটা দেখার পরে আপনার যেটা ভালো লাগে পড়তে, হ্যাঁ। কারণ এখানে আমার মেইন উদ্দেশ্য হলো যে এমসিকিউ এর আলোকে আমাদের কোন জিনিসগুলোর দিকে ফোকাস করা। ওই এমসিকিউ থাকবে, তার দেখা যাবে যে এমসিকিউর উপরে হয়তো রুলস কিছু দেওয়া থাকবে, রুলসটা পরে এমসিকিউ প্র্যাকটিস করবে। জাস্ট এতটুকুই আপনার কাভার করতে হবে, ইংলিশ গ্রামারের বিষয়টা এতটুকুই। এর মধ্যে যে ভোকাবুলারি পার্টটা থাকবে, সেই ভোকাবুলারি নিয়ে আসলে ওখানেও কিন্তু ভোকাবুলারি পার্টটা আছে। সেই ভোকাবুলারি সালের প্রশ্ন দিয়ে কিন্তু অনেক হয়ে যায়। সালের প্রশ্ন যদি ব্যাখ্যা আকারে কেউ পড়ে, তাহলে ওখান থেকে যতটুকু আপনি মানে গেইন করবেন অতটুকুই যথেষ্ট আসলে প্রিলি পাস করার জন্য। ইভেন ওখান থেকে ওখানকার যে ওয়ার্ডগুলো, ওটা আপনাকে রিটার্নেও কিন্তু হেল্প করে। ওখানে কিন্তু প্রচুর দেয়া আছে ভোকাবুলারি, ঠিক আছে, ওগুলো যদি ব্যাখ্যা আকারে পড়া যায় যথেষ্ট। তো এটা গেল। এরপরে যদি আমরা গণিতের কথা বলি, গণিত এবং মানসিক দক্ষতা, কিন্তু এটা প্রায় একই সেন্সের যাই জন্য আমি একই সাথে আলোচনা করব। সেটা এই যে গণিতের ক্ষেত্রেও একটা কথা প্রযোজ্য, সেটা হলো যে বইগুলো আছে, সেই বইগুলো আসলে সব চাকরির জন্যই কিন্তু রচিত। বিশেষ করে যেহেতু এগুলো হচ্ছে প্র্যাকটিসের একটা জায়গা, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে। কিন্তু এখন যদি প্র্যাকটিস একটা বিষয় নিয়ে যদি আপনি প্র্যাকটিস করা শুরু করেন, শতকরা ধরেন, শতকরা অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, বাস্তব সংখ্যা থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, ঠিক আছে। এখন বাস্তব সংখ্যা নিয়ে বসলেন, টানা 4-5 দিন আপনি বাস্তব সংখ্যাই পড়লেন, ঠিক আছে, এটা কিন্তু আদর্শ পড়ার সিস্টেম হতে পারে না। এই 4-5 দিনের মধ্যে যদি আপনি যদি গণিতই হয়তো পড়তেন, সেখানে যদি বাস্তব সংখ্যাও থাকতো, শতকরা, লাভ ক্ষতি, সরল যৌগিক মুনাফা, কিছু সেটের অঙ্কও যদি থাকতো, বাস্তব মানে বিন্যাস এবং সমাবেশের অঙ্ক যদি থাকতো, তাহলে কিন্তু বেটার হতো। এবং দেখা যেত যে ওর মধ্যেও কিন্তু এইগুলো সবগুলো চ্যাপ্টারের কিন্তু মানে মূল যে বিষয়গুলো কিন্তু শেষ করা সম্ভব ছিল। তো সেই জায়গাটাকে বুঝতে হবে যে কতটুকু এই ক্ষেত্রে আমাদের গণিতের ক্ষেত্রে হয় যেটা, সেটা টাইপ অনুসারে ম্যাথগুলো কমপ্লিট করা, ঠিক আছে। টাইপ অনুসারে ম্যাথগুলো কমপ্লিট করার দিকে আমাদের ফোকাস করতে হবে। তো টাইপ অনুসারে যদি ম্যাথগুলো কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে টেনশন কমপ্লিট হয়ে যাবে, টেনশন শেষ। তো সেই টাইপ অনুসারে আমরা ম্যাথটা যখন কমপ্লিট করব, তারপরে ওর আন্ডারে যদি আমরা এমসিকিউ কিছু প্র্যাকটিস করি, তাহলে বোঝা যাবে যে না, আমার ওই টাইপগুলো সম্পর্কে বা ওই অধ্যায়গুলো সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো গণিত এবং মানসিক দক্ষতার ক্ষেত্রে তো এখানে আমরা চিন্তা করি যে গণিতের জন্য তো আমরা সবসময় যখন প্রিপারেশনের কথা বলা হয়, সব জায়গায় একটা কথা আমরা শুনি যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বা 11-12 পর্যন্ত বই সব পড়ো। এখন সবগুলো যদি আপনি পড়া শুরু করেন, আপনাকে তো ওই ক্লাসগুলোতে আপনার ফিরিয়ে যেতে হবে, ঠিক আছে। একদম দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে ক্লাস 8-এর বইয়ে যে অধ্যায়গুলো আছে, 9-10-এর বইয়েও কিন্তু ওই অধ্যায়ে কিছুটা মিল আছে, আবার 6-7-এও কিন্তু ওই অধ্যায়গুলোর কিছুটা মিল আছে। একদম যে নতুন অধ্যায় শুরু করেছে এমনও না।
50% বা 70% কিন্তু অধ্যায়টা মিল রয়েছে। এখন যদি আপনি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে মানে প্রত্যেকটা বিষয় যদি আলাদা করে পড়েন, যে না ক্লাস 6-এর ম্যাথ বইটা আগে শেষ করি, ক্লাস 7-এর ম্যাথ বইটা আগে শেষ করি, আসলে এটা এত বেশি সময় নিয়ে প্রিপারেশন নেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই, এত ইলাবোরেট প্রিপারেশন নেওয়ারও কোনো প্রয়োজন নেই। একটা একটা করে আপনি ম্যাথ শেষ করবেন এই 15 মার্ক, ঠিক আছে ম্যাথের বেস ভালো হলে আপনি ভালো করবেন, কিন্তু বেস ভালো করার জন্য কিন্তু এত ডিপে গিয়ে বা এত নিচে নেমে এসে আমাদের প্রিপারেশন নেওয়ার আসলে কিছু নাই। এত নিচ থেকে প্রিপারেশন শুরু করলে আপনার প্রিপারেশনের একটা লেভেলে নিয়ে যেতে তো অনেক দিন লাগবে। ঠিক আছে, এখন খেয়াল করেন যে এইখানটাতে একটা বিষয় আছে, যে এখানে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো যদি বিভিন্ন বই থেকে আমরা বিভিন্ন বইয়ের, মানে এই যে বললাম 6 থেকে 11-12-এর বইগুলো, যে অধ্যায়গুলো বলা আছে, যেমন সেট বলা আছে, বিন্যাস সমাবেশ আছে, এগুলো 9-10-এর বা 11-12-এর বই পাবেন। তারপর শতকরা লাভ ক্ষতি, সরল যৌগিক মুনাফা, এগুলো হয়তো কোথায় পাবেন, ওই 6, 7, 8, 9, 10-এর বইগুলোতে এগুলো আছে কিন্তু। তো একটা অধ্যায় যখন পড়বো, ওই অধ্যায়ের সাপেক্ষে প্রিভিয়াস সালের প্রশ্ন সলভ করা, এবং ওই বইগুলোর যদি আমরা এমসিকিউগুলো, ওই বইগুলোর যদি ম্যাথগুলো কমপ্লিট করতে পারি ওই অধ্যায়টা পড়ার সময়, নট একটা একটা করে সাবজেক্ট একটা একটা করে আমরা ক্লাস শেষ করবো এমন না, ওই অধ্যায়টা পড়ার সময় আমরা এমনভাবে প্রস্তুতি গ্রহণ করব যাতে করে আমাদের ওই অধ্যায় থেকে আমাদের এই যে যে ব্যাকগ্রাউন্ডের যে বইগুলোর কথা বলা হলো 6 থেকে 9-10, এই অধ্যায়গুলোর মধ্যে যে আলোচনা আছে সেটার মূল বিষয়গুলো যেন আমার জানা হয়ে যায়, সেইভাবে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো সেইভাবে পড়ানোর দায়িত্বটা আমার থাকবে। তো এই গণিতের অংশ থেকে আমি বুক লিস্টের কথা যদি বলি, তাহলে এখানে একটা মজার ব্যাপার হলো যে কনফিডেন্সের যে গণিত বইটা আছে, সংক্ষিপ্ত সাধারণ গণিতের বইটা, ওখানে কিন্তু ওই মানে অধ্যায় অনুসারে কিন্তু দেয়া আছে মোটামুটি ক্লাস 6 থেকে 11-12-এর জন্য, মানে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে বিসিএস সিলেবাসের আন্ডারে সেই তথ্যগুলো কিন্তু মানে এক জায়গায় করে দেওয়া আছে ম্যাথগুলো। তো সেই গাইড হিসেবে যদি আমরা মূল বইয়ের বিকল্প হিসেবে এটাকে চিন্তা করতে পারি, মূল বইয়ের বিকল্প কোনো কিছু যদি হয় না যা চিন্তা করতে পারি, তাহলে সেটা কনফিডেন্সের ওই সংক্ষিপ্ত সাধারণ গণিতটা কিনতে পারি, সংক্ষিপ্ত সাধারণ গণিতটা, এটা ঠিক আছে। আর এই মানসিক দক্ষতার জন্য তো বেসিক বইয়ের কোনো কথা বলবো না, সেটা হলো কি, এটা খেয়াল করেন যে গণিত এবং মানসিক দক্ষতা এই দুইটা পার্টের জন্য আপনি সায়েন্স, শর্টকাট ম্যাথ, মানসিক দক্ষতা পাওয়া যায়, এই বইটা সাথে রাখতে পারেন। এই বই থেকে আপনি, এখানে শর্টকাট সহ দেওয়া আছে, বিস্তারিত বলা আছে, দুইটাই আছে, বইটার নাম হলে এটা বললাম। ঠিক আছে, তো গণিতের জন্য এই দুইটা কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ গণিত রাখলে এখানে ক্লাস 6 থেকে 9, 10, 11, 12 পর্যন্ত যে মূল বইয়ের ম্যাথগুলো এটা কাভার করবে। আর এখান থেকে তো এখানে সালের প্রশ্নগুলো দেওয়া আছে, আর এখান থেকে আর একটা জিনিস কাভার করবে, তার মানে গণিতের জন্য এই দুইটা বই হলে আপনার এনাফ প্রিপারেশন। আর মানসিক দক্ষতার জন্য এটা কাভার করে, এটা হলেই যথেষ্ট। এর বাইরে মানসিক দক্ষতাটা যখন আপনার প্রস্তুতি গ্রহণ করবেন, খেয়াল রাখবেন যে এটা কিন্তু প্রিলিতে থাকে হচ্ছে 15 মার্ক, রিটেনে থাকে কিন্তু 50 মার্ক, অর্থাৎ ক্যাডার হতে গেলে কিন্তু মানসিক দক্ষতার অ্যান্সার করতে হবে আপনাকে 65 মার্কের। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে মানসিক দক্ষতা কিন্তু 15 মার্ক জন্য অবহেলায় আমি ছেড়ে দিব, এমনটা যেন না হয়। মানসিক দক্ষতার কিছু পার্ট আছে যেগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের সাথে মিল থাকে, তারপরে ইংলিশ গ্রামারের সাথেও কিন্তু কিছু বিষয় মিল থাকে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির সাথে। তো এই মানসিক দক্ষতার প্রিপারেশনটা যেন হেলাই ফেলাই আমরা না গ্রহণ করি। এই মানসিক দক্ষতার প্রিপারেশনটা একবারই যখন গ্রহণ করব, গ্রহণ করার সময় আমাদের, কারণ এমসিকিউ আকারেও আমাদের রিটেন পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারেই দিতে হয় গোল্লা ভরাট করে। ঠিক আছে, একই রকম প্রিলিতে যেরকম গোল্লা ভরাট করে আমরা পরীক্ষা দিচ্ছি, ঠিক একইভাবে মানসিক দক্ষতায় কিন্তু রিটার্ন পরীক্ষাও কিন্তু গোল্লা ভরাট করে দিতে হয় 50 মার্কের। তো সেই জায়গা থেকে কিন্তু এই সিলেবাসটাও কিন্তু সেম সিলেবাস। তাহলে 65 মার্কের প্রিপারেশন যখন নেবেন মানসিক দক্ষতাকে, কখনো আমরা হেলাই ফেলবো না। বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পার্ট এটা, কারণ গণিতের 50 নাম্বার থাকে রিটেনে, আর এখানের 50 নাম্বার থাকে। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি আগে দিতে পারে, কারণ এখানে এমসিকিউ এক হলেই নাম্বার আপনি পাচ্ছেন। তার এই জায়গাটাকে ফোকাস করে পড়বেন। ঠিক আছে, এটা কিনলেই হবে। আবার অনেকে দেখতে পারে যে মানসিক দক্ষতার জন্য আইকিউ ডক্টর নামের বই আছে, সেটাও কিনতে পারে। এটার জন্য বলা হলো, ঠিক আছে, এটার জন্য বলা হলো যেটা আইকিউ ডক্টর নামের একটা বই আছে, সেটাও দেখতে পারেন। দুইটার মধ্যে যেটা ভালো লাগে সেটা কিনতে পারেন। আর আমার এখান থেকে যেটা হলো যে এই দুইটা বইয়ের সাপেক্ষেই যতটুকু প্রয়োজন মানসিক দক্ষতার, কারণ মানসিক দক্ষতার মধ্যে স্পেসিফিক মানসিক দক্ষতা রিলেটেড যে টার্মগুলো আছে, যে বিষয়গুলো আছে, ওইগুলো কিন্তু আলাদা করে নোট করে পড়বো। কারণ মানসিক দক্ষতার মধ্যে আমি একটা কথা বললাম যে বাংলা ব্যাকরণের পার্ট আছে, মানসিক দক্ষতার মধ্যে কিন্তু ইংলিশ গ্রামারেরও পার্ট আছে। তো যখন আমরা সমার্থক শব্দ, বিপরীত শব্দ,
তারপর শুদ্ধ বানান, এগুলো যখন আমরা ব্যাকরণ অংশের মধ্যে পড়ে ফেলবো বাংলা ব্যাকরণের মধ্যে, তখন তার মানসিক দক্ষতার মধ্যে তখন ওই বিষয়গুলো আর আলাদা করে পড়বো না। ওই এমনভাবে প্রিপারেশনটা ওখানেই কমপ্লিট হয়ে যাবে যাতে মানসিক দক্ষতার এই চ্যাপ্টারগুলো ওই বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের মধ্যে কাভার হয়ে যায়। ঠিক আছে? তো নতুন করে কিন্তু এখান থেকে আর ওই প্রিপারেশনটা নেওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, এটা আমরা কমপ্লিট করলাম। এবার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় মিলে কথা বলবো, কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় যে সাধারণ জ্ঞানের যে পার্টটা, ঠিক আছে, এটার প্রিপারেশনের যদি আমরা সিলেবাস চিন্তা করি, সিলেবাসটাতে বিসিএস প্রিলিতে সিলেবাসটা দেয়াই আছে। বাংলাদেশের জন্য 30 মার্কের এবং আন্তর্জাতিকের জন্য 20 মার্কের মানে যে সিলেবাসটা দেওয়া আছে। তো এটার দিকে যদি আমরা খেয়াল করি যে সিলেবাসটা আছে আমাদের, এই সিলেবাসটা সম্পর্কে চিন্তা যদি করি, যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের, আমি আগে সিলেবাসটা সম্পূর্ণ লিখবো না, এখানে মুখে বলছি, বাংলাদেশের কথা এবং আন্তর্জাতিকের কথা, এটার প্রিপারেশনটা আসলে কীভাবে করবেন আর কি বুক লিস্ট আপনারা ফলো করবেন। তার আগে বলে রাখি যে বাংলাদেশের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর দিকে খেয়াল যদি করি, যে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে 6 মার্কের প্রশ্ন আসে। ঠিক আছে, তারপরে কৃষি সম্পদ থেকে 3 নম্বরের আসে, জনসংখ্যা থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, তারপরে আসবে হলো আপনার সংবিধান থেকে 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে 3 নম্বর প্রশ্ন আসবে, রাজনৈতিক ব্যবস্থা থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে। দেন আসবে হলো আপনার বাংলাদেশের জাতীয় অর্জন বা সাম্প্রতিক রিলেটেড যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসে। তারপরে আসলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হলো মাঝখানে যেটা বললাম, সেটা হলো যে আমরা অনেক সময় বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষার টার্ম রিলেটেড 2টা অধ্যায় রয়েছে, সেটা যদি খেয়াল করি, সেটা হলো যে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, এখান থেকে 3 নম্বর 3 নম্বর 6 নম্বর আসে। এই টোটাল হলো 30 মার্কের প্রশ্ন। তো এই জায়গা থেকে খেয়াল করি, যদি আমরা বাংলাদেশের অর্থনীতির জন্য যদি আমরা অর্থনৈতিক সমীক্ষা নামের একটা আলাদা করে বই কিনি, তো ওগুলো কিন্তু ভাস্ট প্রিপারেশন হয়ে যায়। আসলে প্রিপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাস থেকে আপনি পড়তে চান, মূল বইয়ের যদি বই পড়তে চান, তাহলে নবম দশম শ্রেণীর বই থেকে আপনারা পড়তে হবে। যদি পড়তে চান মূল বই, তাহলে ওইটা কিন্তু দাগিয়ে দাগিয়ে পড়া একটা সময় নষ্ট করার বিষয়। হ্যাঁ, পড়লে ভালো, কিন্তু ঘটনা হলো যে আপনার টাইম কিন্তু লিমিটেড। যদি সময় এক্সট্রা আপনার নষ্ট করার ইচ্ছা না থাকে, তাহলে ওই বইগুলোতে একদম সরাসরি যাওয়ার প্রয়োজন নেই। কারণ ওই বইগুলো থেকে যে নোট করার প্রয়োজনে, যতটুকু নোট করার প্রয়োজন আছে, যে যতটুকু প্রয়োজন সেটা তো আমিই করে দিব। ঠিক আছে, কারণ একটা অধ্যায় যখন আমরা প্রিপারেশনটা নিতে যাব, ঠিক আছে, ওই একটা অধ্যায়ের জন্য প্রিভিয়াস সালের কী প্রশ্ন লাগবে, নতুন কি তথ্য লাগবে, সব তথ্য তো নোট করে আমিই দিব। ঠিক আছে, তো দেখেন ওইটা একটা পার্ট গেল। তারপরে সাম্প্রতিক অংশ বাংলাদেশের বিষয়গুলি থেকে থাকে, বাজেট হয়, অর্থনৈতিক সমীক্ষা বের হয় প্রত্যেক বছর, এটা পড়তে হয়। তারপরে সাম্প্রতিকের কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড কিছু তথ্য কিন্তু পড়তে হয়। ঠিক আছে, ঠিক একই অবস্থায় যে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আবার সংবিধানের নামের একটা পার্ট আছে, এটা একটা বিশেষ প্রিলিতেও লাগে, রিটেনেও লাগে, ভাইভাতেও লাগে। তো এই জায়গাটুকু থেকে খেয়াল করতে হবে যে এমনভাবে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে, সংবিধান বিশেষ করে, যাতে করে আমাদের বিসিএস প্রিলিতেই আমাদের মোটামুটি রিটেন এবং ভাইবার মতো এই পড়াটা কাভার হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা আমাদের চিন্তা করতে হবে, কারণ এই সংবিধান পাঠটা কিন্তু 3টার জন্যই প্রয়োজন। তারপরে ওই বাদ বাকিগুলোর ব্যাপারে ওইভাবে কথা বলার প্রয়োজন নেই। ঠিক আছে, ওইগুলো দেখা যাচ্ছে যে কোনো বই বা গাইড থেকে পড়লেই হয়। আর আন্তর্জাতিকের ব্যাপারটা, আন্তর্জাতিকের যখন আপনি বেসিক প্রিপারেশনটা নিতে যাবেন, তখন কিন্তু আপনাকে যে সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাসটাকে যদি আমরা জাস্ট ভাগ করি, সেটা হলো যদি আমরা মহাদেশ ভিত্তিক দেশগুলোকে যদি আমরা পড়ি, তার মানে সকল মহাদেশের সব কিছু সম্পর্কে জানতে পারি, মানে বেসিক প্রিপারেশন তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ মানচিত্রের মধ্যে যা যা আছে, একটা মানচিত্রের মধ্যে যদি আমরা তাকাই, সেখানে মহাদেশ ভিত্তিক যত গুরুত্বপূর্ণ দেশ আছে, গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে বেসিক তথ্য আমাদের ক্লিয়ার রাখতে হবে। এটা কথা যদি একটা বলি, তারপরে জলবায়ু পরিবর্তন মানে পরিবেশ সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা রাখতে হবে, পরিবেশ অধ্যায়টা। আর সংস্থাগুলো মানে যতগুলো বিশ্বের যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, অর্থনৈতিক সংগঠন, বাণিজ্যিক সংগঠন বা সংস্থা রয়েছে, এই সংস্থাগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা বেসিক ডেভেলপ করতে হবে। আবার এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু সাম্প্রতিক নিত্য নতুন ঘটনা ঘটেই যাচ্ছে। ঠিক আছে, তো সাম্প্রতিক পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিকের এটা হচ্ছে আন্তর্জাতিকের জন্যই। তো এই 3টা জায়গা থেকে কিন্তু বেসিক ডেভেলপ করার জায়গা হতে পারে। সেটা হলো যে আপনার যে কোনো গাইড থেকে, কারণ হলো যে আমরা যদি ওইভাবে চিন্তা করি যে আন্তর্জাতিকের বিষয়গুলো যদি আমরা পড়তে চাই, আন্তর্জাতিক নিয়ে কিন্তু ওইরকম মূল বই বাজারে কিন্তু ওরকমভাবে নাই, এটা মাথায় রাখতে হবে। আর মূল যে ইনফরমেশন, বেসিক যে ইনফরমেশন থাকে, এগুলো কিন্তু বাজারের যে কোনো একটা বই থেকে পড়লেই হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে
মূল তথ্যগুলো যেন পড়া বাদ না যায়। এটা এই জন্যই প্রয়োজন, কারণ হলো আন্তর্জাতিক থেকে যখন কোনো প্রশ্ন আসে তখন দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময় আলোচিত ঘটনা থেকেই ওই বেসিক তথ্যগুলোর প্রশ্নগুলো কিন্তু বেশি ফোকাস করে। আন্তর্জাতিকের 20 মার্ক দেখা যাচ্ছে যে অনেক সময় কেউ যদি চালাক হয় তাহলে দেখা যায় যে এই প্রস্তুতিটা শেষের দিকেও নিতে পারে, তখন দেখা যাবে যে ওই সাম্প্রতিকের ঘটনার আলোকে যে তথ্যগুলো আছে সেই তথ্যের আলোকে বেসিক তথ্যগুলো পড়ে ফেলে, তাহলে আন্তর্জাতিকের চাপটা কিন্তু কমে যায়। ঠিক আছে, তো এটাও একটা টেকনিক আছে। এই টেকনিকটা তো এই পরীক্ষার যখন বিসিএসগুলো আসবে তখন দেখা যাবে এই টেকনিকটা আপনি আপনাদের অ্যাপ্লাই করাই দিব। আর এর বাইরে হলো যে বেসিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তো নোট ডাউন করে পড়বেন। এখন এই দুইটা বইয়ের জন্য আপনারা বাজারের যে কোনো গাইড কিনতে পারেন, কারণ বাজারের সবগুলো গাইডে একইভাবে আলোচনা করা আছে মোটামুটি। তার মধ্যে যদি একটু গোছানো চান তাহলে মোটামুটি দুইটার জন্য জয়কলি পাবলিকেশনটা বেটার আছে, তো এটা দেখতে পারেন। ঠিক আছে, জয়কলি পাবলিকেশন দুইটার জন্যই যে কোনোটাই কিনতে পারেন। আপনি বাজারে গিয়ে যদি অন্য কোনো বইও ভালো লাগে সেই বইগুলো আপনারা কিনতে পারেন। ঠিক আছে, তো জয়কলিটা মোটামুটি ভালো আছে, যেহেতু এমসিকিউটা দেখতে হবে আর বেসিক তথ্যগুলো গোছাইতে হবে, সেই জায়গা থেকে এটা বেটার আছে। আর এর বাইরে দেখেন কিছু ওয়েবসাইট আমাদের খেয়াল করতে হয়, আন্তর্জাতিকের ক্ষেত্রে ওয়েবসাইটগুলো খেয়াল করতে হয়, বিভিন্ন সংস্থাগুলোর ওয়েবসাইটগুলো। হ্যাঁ, এখানের যে আপডেটগুলো আছে এদের ওয়েবসাইটগুলো দেখতে হয়। এখন এই ওয়েবসাইটগুলো কোন সার্চ করে কিন্তু আপনাকে সে তথ্যগুলো নোট করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য, কিন্তু আমার জন্য সেটা কিন্তু ইজি, কারণ আমার সেগুলো সার্চ করাই আছে কোন কোন জায়গা থেকে কী কী ইনফরমেশন নিতে হবে ওয়েবসাইট থেকে, নিত্য নতুন আপডেট যেগুলো আছে সেগুলো আমি দিতে পারবো এটা। আর বাংলাদেশ বিষয়বলি থেকে এখানে বিভিন্ন মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইট দেখতে হয়, সেখান থেকে নতুন কোনো যদি প্রশ্ন আসার মতো হয় তাহলে দেখা যাচ্ছে যে নতুন তথ্যগুলো এই মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে সেই তথ্যগুলো থেকে দেখা যায় যে প্রশ্ন আসে, এটা খেয়াল করতে হবে। আর এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলোর ক্ষেত্রে আপনার একজন হিউম্যান বিইং হিসেবে আপনাকে সবসময় তো খবরগুলো জানতে হবে, সমসাময়িক বাংলাদেশে কী ঘটনা ঘটছে, গুরুত্বপূর্ণ ঘটনা, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কী ঘটনাগুলো ঘটছে, এটা আপনার একজন মানুষ হিসেবে এই জিনিসগুলো খোঁজ খবর রাখা উচিত। যদি চোখ কান খোলা রাখেন, প্রতিদিন পত্রিকা পড়েন, এখন তো অনলাইনেই অনেক পাওয়া যায়, আপনার মোবাইলেও যদি স্ক্রল করেন, কোনো ব্রাউজারে গিয়ে যদি কোনো পত্রিকার নাম লিখে সার্চ দেন, সেটা যদি একবার করে চোখ বোলান তাহলে কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক সমসাময়িক ঘটনা সম্পর্কে কিন্তু আপনার জানা হয়ে যায়। আর এর বাইরে আপনার এক্সট্রা করে, যেহেতু পরে যে আপনার এই তথ্যগুলো গোছানোর জন্য, সাম্প্রতিক তথ্যগুলো গোছানোর জন্য প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারেন। দেখেন, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি, হ্যাঁ, যে সবাই পড়ি। আর প্রথম আলো একটা বের করে, সেটার নাম হলো চলতি বিশ্ব, এটাও কিন্তু প্রত্যেক মাসেই বের করে। অ্যান্ড খেয়াল করেন যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিকেশন একদম ছোটোবেলা থেকে এটা শুনে আসছি, এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, এক ছকে এটা কিনে ফেলি। ঠিক আছে, এটা এখন পর্যন্ত ভালো আছে, সাথে কিন্তু চলতি বিশ্ব প্রথম আলো বের করে, সেটা কিন্তু অনেক ভালো করছে। ঠিক আছে, সেটাও কিন্তু অনেক ভালো করেছে। আপনি যখন খোঁজ করতে যাবেন প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কেনার জন্য লাইব্রেরিতে যখন যাবেন, সাথে চলতি বিশ্বটাও একবার দেখে নিতে পারেন। যদি চলতি বিশ্ব ভালো লাগে আপনার কাছে, চলতি বিশ্বটাও রাখতে পারেন। ঠিক আছে, এটা আমার পক্ষ থেকে সাজেশন থাকলো। এরপরে যে বিষয়টাতে যাব, আচ্ছা, আপনারা যারা লাইভ দেখছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন। মোটামুটি অনেক আলোচনা হলো, হ্যাঁ, অনেক আলোচনা হলো। তারপরে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন, যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে শুনছেন একটু জানাবেন। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন যে জুম আউট প্লিজ। এখনও কি বোর্ড দেখা যাচ্ছে না? আমি তো অবশ্যই লাইভটা দেখছি এখানে আমার ফোনে, তাতে লেখাটা তো ঠিক মতোই বোঝা যাচ্ছে। দিনাজপুর থেকে শুনছেন, আবার একটু কমেন্ট করে বলেন তো, এই যে কিছুক্ষণ আগে যে কমেন্টটা করেছিলেন জুম আউট, তো বোর্ড দেখা যাচ্ছে না, এটা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য এরকম হয়েছিল নাকি কোনো কারণে? অনেক সময় নিজে নিজে অটো ফোকাস করে নেয়, তখন এই সমস্যাগুলো তৈরি হতে পারে। এখন ঠিক আছে কি না? আর যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে শুনছেন। শানজিলা শাফরিন কমেন্ট করেছেন তিনি দিনাজপুর থেকে শুনছেন। আর বাদবাকি যারা আছেন একটু এটা বলবেন যে এখন বোর্ড ঠিক আছে কি না, একটু এনশিওর করবেন, কারণ কখন এটা হয়েছে তখন আমার কমেন্টটা দেখা হয়নি।
তো এটা যদি হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত, যে কিছু সময় যদি সমস্যা তৈরি হয়। রেজা আহমেদ রংপুর, ঝিলিক দিনাজপুর, সাইফুল আলম স্বপন ময়মনসিংহ থেকে বলছেন, শারমিন আক্তার দিনাজপুর বাসেরহাট। ওকে, তার মানে আপনারা কমেন্ট করছেন, তারা ঠিক আছে, তার মানে বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছেন, এখন আর কোনো সমস্যা নেই। তার মানে বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না? সাদিয়া বিনতে আমিন ঢাকা থেকে, গুড। এখনও দেখা যাচ্ছে না। কুমিল্লা থেকে বলছেন ডক্টর তানিমা সুলতানা। হৃদয় কুমার সূর্য, দিনাজপুর। আচ্ছা, রেজা আহমেদ এখনও বলছেন যে দেখা যাচ্ছে না। এটা ব্যাপারটা, আমার তো লাইভে আমি নিজেও আছি, যে এখানে আপনাদের লাইভটা তো দেখা যাচ্ছে এখানে। আমি বুঝতে পারছি না আপনাদের ওখানে দেখা যাচ্ছে না কেন। এটা কি সবারই হচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবেন তো, যারা কমেন্ট করলেন এতক্ষণ। এখন একটু কমেন্ট করে জানাবেন যে লেখাগুলো দেখা, মানে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমি তো এতক্ষণ অনেক আলোচনাই করে ফেলেছি, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। একজন কমেন্ট করেছেন যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না বোর্ড। এটা সমস্যা হতে পারে যে অনেক সময় অটো ফোকাস করে, তখন জুম ইন জুম আউট এটা হতে পারে। তারপরে বলেছেন শাকিলা আরাফাত শাকি, সদর দিনাজপুর। ঠিক আছে, এবার ঠিক আছে, লাইভটা অবশ্যই দেখতে থাকেন আর লাইভগুলো শেয়ার করেন, হ্যাঁ, যারা আছেন লাইভটা শেয়ারও করতে থাকেন। এবার আসে হচ্ছে তারপরের বিষয়গুলোতে, যে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের বিষয়টা শেয়ারের কিন্তু একটা বিষয় আছে, যারা মানে সর্বোচ্চ শেয়ারকারী হবে, ঠিক আছে, আমার পক্ষ থেকে যেটা আমি বাছাই করে দেখবে, এমন না যে এক দুইটা শেয়ার করলেই সর্বোচ্চ শেয়ারকারী হলেন, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু শেয়ার অনুসারে কিন্তু দুই ধরনের বই, যদি আমার মন মতো শেয়ার হয়ে যায় তাহলে ডাইজেস্ট বইটা আপনি ফ্রি পেতে পারেন। আর যদি একটু কম মানের হয়ে যাচ্ছে তাহলে তার তুলনায় যেটা আছে সাম্প্রতিক তথ্যগণিকা নামের বই পাবেন। সেই বইটা সাম্প্রতিকের যেটা অংশটুকু আছে সামনে বিসিএস এর জন্য কাজে লাগবে, সেই বইটা কিন্তু আপনাদের শেয়ার করা হবে। এবার আসি হচ্ছে বিজ্ঞানের অংশটুকু, বিজ্ঞান এবং কম্পিউটার নিয়ে কথা বলবো। বিজ্ঞান এবং কম্পিউটারের কথা যখন আমরা বলতে যাই, বিজ্ঞান বিষয়টার যে সিলেবাসটা বিসিএস প্রিলিতে এমনভাবে সাজানো আছে, তিনটা পার্ট আছে, ভৌত বিজ্ঞান আছে, তারপরে আধুনিক বিজ্ঞান রয়েছে, জীববিজ্ঞান পার্টটা রয়েছে। তো এই পার্টের মধ্যে যে টপিকগুলো আসলে দেয়া আছে, ঠিক আছে, বিজ্ঞানের মধ্যে এই যে তিনটা পার্টের কথা বললাম, এই পার্টের মধ্যে যে পার্টগুলো বললাম, যে ভৌত আছে, তারপরে জীববিজ্ঞান আছে, তারপরে আধুনিক বিজ্ঞান আছে, এই তিনটা পার্ট থেকে 3, 5, 15 নাম্বার, হ্যাঁ, 15 নাম্বার। এখানে যদি কম্পিউটার এবং আইটির কথা বলি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এখানে কম্পিউটার থেকে 10 মার্ক, এখান থেকে 10 মার্ক আসে, এখান থেকে আসে 5 মার্কের প্রশ্ন। এখানে প্রত্যেকটা থেকে 5 মার্ক সমান 15 মার্কের আসে। খেয়াল করতে হবে, যদি এই 15 মার্কের দিকে যদি খেয়াল করি, যে এই 15 মার্ক, এই 15 মার্ক, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অনেকে আমাদের ইন্টারমিডিয়েটে আমাদের অনেকের সিলেবাসের মধ্যে ছিল, অনেকের অথবা ছিল না। আবার অন্য পক্ষে যদি চিন্তা করি, যে বিজ্ঞানটা কিন্তু আপনি যে বছরই হন না কেন প্রত্যেকটাই কিন্তু ভৌত বিজ্ঞানের পার্ট, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, যে বিজ্ঞান অংশটুকু, তারপর আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে এই অংশটুকুগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। তারপরেও যখন এখানে প্রস্তুতি গ্রহণ করতে যাই, এই কম্পিউটারের এই 15 মার্কের তুলনায় এই সিলেবাসটা অনেক বেশি ফাস্ট। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির এই পার্টটা আমি অনেকটা বলি প্রিপারেশনের সময়, সেটা হলো যে এই পার্টটা অনেক সময় ইংলিশ লিটারেচারের মতো, যদিও এটার কিন্তু সিগনিফিকেন্ট অনেক বেশি, হ্যাঁ, সিগনিফিকেন্স বেশি এটার। তো এটা অনেক বেশি সিগনিফিকেন্ট। তো খেয়াল করতে হবে, যে কারণ হলো এই 15 মার্কের যে ব্যাপারটা, এই 15 মার্কের এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির প্রস্তুতি গ্রহণ করলে বিসিএস রিটেন পরীক্ষাতে যেটা হয়, বিসিএস রিটেন পরীক্ষার প্রস্তুতিটাও কাভার হয়ে যায়। কারণ রিটেন পরীক্ষার জন্য আপনাকে এখান থেকে আনসার করতে হয় 25 মার্কের, ঠিক আছে। 25 মার্ক এবং 15 মার্ক, এই টোটাল 40 মার্ক কিন্তু কাভার করে। এখানে কিন্তু বিসিএস প্রিলির প্রস্তুতি থেকেই সেটা কিন্তু সম্ভব হয়ে যায়। আচ্ছা, আসেন এবার বিজ্ঞানের পার্টটাতে। এখানে বিসিএস প্রিলিতে অনেক বেশি সিলেবাস বলা আছে, তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, দেখেন, তাহলে কিন্তু এখানে আমরা অরিজিনাল বইয়ের কথা যদি চিন্তা করি,
যে সমস্যাটা হয় মানে এটা বিজ্ঞানটা কিন্তু মানে আমার লেকচারটা আপনাকে খুব বেশি হেল্প করবে, কারণ হচ্ছে যে সিলেবাসটা আছে এই সিলেবাসের আলোকে কতগুলো মানে বই কভার করা হয়েছে। নবম শ্রেণীর যে মূল সাধারণ বিজ্ঞান, এখান থেকে যে তথ্যগুলো লাগে, তারপরে দেখেন নবম দশম শ্রেণীর আবার কি আছে, পদার্থ আলাদা বই আছে, রসায়ন আলাদা বই আছে। এই প্রত্যেকটা বই কিন্তু আপনাকে দেখতে হবে যদি এক্সট্রা করে নিজে নিজে পড়তে চান। তারপরে জীববিজ্ঞান নামের আর একটা বই আছে, ঠিক আছে। তার মানে এই মূল বইটাই কিন্তু আপনার কয়টা হয়ে যাচ্ছে, 4টা কিন্তু মূল বই আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই 4টা মূল বই যদি হয়, যে সেই জায়গা থেকে যদি আবার চিন্তা করেন যে 4টা মূল বই, ঠিক আছে, এই 4টা মূল বইটা কিন্তু আপনাকে পড়তে হবে, কারণ এখানে সিলেবাসটা এমনভাবে আছে। আবার এই পার্টের মধ্যে আধুনিক পদার্থবিজ্ঞানের পার্টের মধ্যে কিছু ভূগোল বিষয়ও ঢুকছে। যদি এই ভূগোলের এই পার্টটা আমরা ভূগোল নামের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে পড়লে হচ্ছে। তো এখান থেকে কিন্তু আর এক্সট্রা করে ওই চ্যাপ্টারটা যদি না ঢুকেও পড়ি তারপরে কিন্তু চলবে। তাহলে এই সাবজেক্টগুলো কিন্তু আপনাকে বই হিসেবে, অরিজিনাল বই হিসেবে পড়ার টেবিলে রাখতে হচ্ছে। যদি এই বিষয়গুলোর যদি ভিতরে যে টপিকগুলো আছে এই টপিকগুলোর যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, আর এখান থেকে দেখেন এখন আলাদা করে যদি আপনি ফিজিক্স পড়া, রসায়ন পড়া, জীববিজ্ঞান পড়া শুরু করেন, সবচেয়ে বড় বোকামি হবে তখন, ঠিক আছে। কারণ ওই সবগুলো অধ্যায় তো লাগবে না। আবার এখানকারগুলোর মধ্যে যখন আমরা প্রস্তুতি যখন গ্রহণ করব, অবশ্যই প্রিভিয়াস সালের প্রস্তুতি মানে প্রশ্নের দিকে আমাদের একটা চোখ থাকবে। তার আলোকে নতুন বইয়ে যেগুলো আছে, তারপরে ওই টপিক রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের নোটটা করতে হবে, এই নোটটার দিকে খেয়াল করতে হবে। আর সাধারণ বিজ্ঞান সম্পর্কে আমার মোটামুটি অনেকগুলো ভিডিও ইউটিউব চ্যানেল দেওয়া আছে বিসিএস ডক্টরে, ঠিক আছে। সাধারণ বিজ্ঞানের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে একটা অধ্যায় থেকে কীভাবে প্রিপারেশনটা নিতে হবে। ওইটা দেখবেন যখন ওইটা নির্দিষ্ট কোনো গাইড বা বইয়ে কিন্তু ওইভাবে পাবেন না ডিটেলসে, ঠিক আছে, যেভাবে নোটটা করা আছে, যেভাবে নোটটা করে দিয়েছি ক্লাসগুলোতে। তো ওইটা কিন্তু এই সবগুলো বই মিলেই কিন্তু সাজানো। আর আপনি যদি এক্সট্রা করে প্রিপারেশন নিতে চান, এই অধ্যায়গুলোর সাপেক্ষে আপনাকে এই বইগুলো থেকে ফাইন্ড আউট করে এই তথ্যটা নিতে হবে। আর এটা গেল। আর এটার জন্য যেটা লাগবে ফুল কাভার করে না, মানে এই 11-12 যে বইটা আছে কম্পিউটারের বইটা, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের মুজিবুর রহমান স্যারের, হ্যাঁ, এই মুজিবুর রহমানের স্যারের বইটা এটা বেসিক হিসেবে আপনাকে ধরতে হবে। দুটা গেল, এটা আমরা বই হিসেবে বলে দিলাম। এবার যদি গাইড হিসেবে যদি চিন্তা করি যে বিজ্ঞানের গাইড হিসেবে আপনি কোনটা এমসিকিউ দেখার জন্য কোনটা থেকে দেখবেন, এমসিকিউ দেখার জন্য আলাদা একটা বই আছে সবগুলো সাবজেক্টের, সেটা আমি পরে বলে দিব। সেটা হলো শুধু জাস্ট আমার এই কোর্সটাতে জয়েন করে আর ওই বইগুলো পড়লেই যথেষ্ট। এটার জন্য আপনারা জয়কলিটা দেখতে পারেন, ঠিক আছে। জয়কলি যে বইটা আছে, MP3 বইটাও বেটার আছে, তবে আপডেট খুব একটা করে না ওইভাবে। জয়কলিটা দেখতে পারেন। আর কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এটার গাইড হিসেবে আপনি আলালস কম্পিউটারটা দেখতে পারেন। আলালস কম্পিউটার, হ্যাঁ, এই বইটা বেটার আছে। এটা হলে দেখা যাচ্ছে যে এটা যদি নাও পড়েন ওইভাবে মুজিবুর রহমান স্যারের বইটা, তারপরেও আপনার এটা সুন্দরভাবে কাভার করবে। আলালস কম্পিউটার বইটা যদি দেখেন, কম্পিউটারের জন্য একটা বই পড়বেন, এটা একটা পড়লেই যথেষ্ট। যে কোনো বিষয়ের হচ্ছে একটা বই যদি ভালোভাবে পড়েন, নিজে থেকে প্রস্তুতি যদি গ্রহণ করতে চান, তাহলে একটা বই খুব ভালোভাবে পড়বেন। আবার একটা কথা সবসময় বলি যে একটা বই বা গাইডের সব তথ্য লাগে না পরীক্ষার জন্য। যখন একটা বই লেখা হয়, আলোচনায় কিন্তু সব বিষয়ে একজন লেখক আলোচনা করার চেষ্টা করে। সে মনে করে যাতে সে এটা চিন্তা করেই কিন্তু বইগুলো রচনা করে, যাতে তার বই থেকে সবচেয়ে বেশি কমন পড়ে, তার বই থেকে সবচেয়ে বেশি যেন কমন পড়ে, এটা চিন্তা করেই কিন্তু বইগুলো লেখা হয়। তাতে করে কিন্তু অনেক বস্তা পচা পড়াও কিন্তু ভিতরে ঢুকে যায়। এটা এটা খেয়াল করতে হবে। এটা কিন্তু মানে কোনো লেখকের দোষ না, তাদের এটা করতে হয়, ঠিক আছে। কিন্তু আপনাকে এটা মানে ফাইন্ড আউট করে কোন তথ্যটা নিতে হবে, এটা যদি আপনার অভিজ্ঞতা অর্জন হয় তখন নিজে পারবেন, আর না হলে তো অভিজ্ঞতার পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে, ব্যাস। তো এটা বলে ফেললাম, আর কি থাকলো। এরপরে আসি ভূগোলের ব্যাপারে, ভূগোল এবং নৈতিকতা মূল্যবোধ, এই দুইটাই তো বাদ থাকলো আর। তো ভূগোলের সিলেবাসটা বড় আনপ্রেডিক্টেবল সিলেবাস, নৈতিকতা মূল্যবোধেরও ক্ষেত্রে একই অবস্থা। কারণ এদের যেহেতু নির্দিষ্ট কোনো, এটার অরিজিনাল বই একটা আছে, নৈতিকতা মূল্যবোধের অরিজিনাল বই থেকে প্রিপারেশনটা নিতে পারি, কিন্তু যে সিলেবাসটা বলা আছে সেই সিলেবাসটা অনেকটা ধোঁয়াশার মতো। এখান থেকে কিছু টপিক আছে, 10টা প্রশ্ন যদি আসে, কিন্তু 6টা প্রশ্ন কমন পাওয়ার মতো কিন্তু কিছু টপিক ফিক্সড করে বলে দেওয়া যায়, ঠিক আছে।
আর বাদবাকি যে ওই যে 4-5টা যদি থাকে সেটার জন্য দেখা যায় যে অনেক সময় আমরা অনেক বেশি পরিশ্রম করে ফেলি। নৈতিকতার সিলেবাসটা 10 মার্কের জন্য খুবই সহজ, একটা শর্ট সিলেবাস, সবচেয়ে কম সিলেবাসের পড়া হলো নৈতিকতা মূল্যবোধ। এখান থেকে যদি নোট করে সুন্দরভাবে পড়া হয় তো বা 5-7 পেজের মতোই কিন্তু আপনি যদি পড়েন, নৈতিকতা মূল্যবোধ থেকে যদি 5-7 যদি পেজ পড়া হয়, কেউ যদি অনেক ভাস্ট প্রিপারেশন না দিতে চায়, এই 5-7 পেজ যদি কেউ পড়তে চায় তাহলে 5-7 পেজ পড়লেই কিন্তু নৈতিকতা মূল্যবোধ থেকে কিন্তু 4 থেকে 6 নাম্বার সে ইজিলি পাবে। আবার এখানে কনফিউশন নাম্বার মার্কা প্রশ্নও কিন্তু অনেক বেশি থাকে, সেই জায়গা থেকে আমাদের এটা সেফ থাকতে হবে। আর একটা ব্যাপার বলে রাখি, সেটা হলো যারা 44তম প্রিলি দিবেন, তাদের জন্য কিন্তু শর্ট সাজেশনের কিছু ক্লাস আমি নিব 44তম প্রিলির আগ পর্যন্ত, এপ্রিল মাস জুড়ে হবে, প্লাস মে মাসের 10 তারিখের মধ্যেই মোটামুটি কাভার করার চেষ্টা করব সবগুলো সাবজেক্টে। 2টা ক্লাস অলরেডি দেওয়া হয়েছে, বাংলাদেশ বিষয়াবলী এবং কম্পিউটার, এটা ইউটিউব চ্যানেলেই আছে অলরেডি। আর বাদবাকি সাবজেক্টগুলো ধীরে ধীরে ইউটিউব চ্যানেলেই লাইভ করা হবে সবগুলো, তো সেখানেই পাবেন। বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে আপনারা যদি জয়েন থাকেন ওখানে সাবস্ক্রাইব করে রাখলেই নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এবার আসেন ভূগোল এবং নৈতিকতার ব্যাপারে। এই সিলেবাসগুলো আছে, সেটা মানে যে টপিকগুলো বলা আছে এখানে 5টা টপিকের কথা বলা আছে, ঠিক আছে। 5টা টপিক থেকে 2টা করে প্রশ্ন আসবে 10 মার্কের। আর এখানকার যে সিলেবাসগুলো, এটা টপিকটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এটাকে 3টা যদি হেডলাইন করি, এই 3টে হেডলাইন থেকে আসলে প্রশ্নগুলো আসে। এবার আসেন যে এখান থেকে যে কোন জায়গা থেকে প্রশ্ন করে, কারণ সিলেবাসে যেটা বলা আছে সিলেবাসটা খুব বেশি মেনটেন করা হয় না। তারপরে আমরা যখন প্রিপারেশনটা নিতে যাব তখন মাধ্যমিক ভূগোল, নবম দশম শ্রেণী অবশ্যই মাধ্যমিক, এই মাধ্যমিক ভূগোল বইটাকে ফোকাসে রেখে মূল বই হিসেবে চিন্তা করব। আর ভূগোলের অন্য একটা পার্টের মধ্যে যেগুলো আছে, যেমন বাংলাদেশ রিলেটেড কিছু বিষয় আছে, বাংলাদেশের যে এরিয়াটা ভূপ্রকৃতি রিলেটেড কিছু বিষয় আসে, যদিও ভূপ্রকৃতি রিলেটেড কিছু বিষয় বাংলাদেশ বিষয়বলির মধ্যেও ঢুকতে পারে, কারণ বাংলাদেশ বিষয়বলির মধ্যেও বাংলাদেশের ভূপ্রকৃতি রিলেটেড কিন্তু ওইভাবে সিলেবাসের মধ্যে সরাসরি কিছু বলা নেই। তারপরে কিন্তু বাংলাদেশ বিষয়বলির প্রশ্নে কিন্তু ভূপ্রকৃতি রিলেটেড প্রশ্ন কিন্তু এসেই যায়, এটা খেয়াল করতে হবে। ভূপ্রকৃতি রিলেটেড প্রশ্ন আসে, ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসে, এবং মাধ্যমিক ভূগোলের এই যে ভূগোলের এই চ্যাপ্টার থেকে কিন্তু ভূপ্রকৃতি রিলেটেড প্রশ্ন আসবে, এবং কিছু আসবে যে আপনাদের মানে মহাবিশ্ব সম্পর্কে কিছু প্রশ্ন আসে, মহাবিশ্ব এবং পৃথিবীর গঠন থেকে কিছু বেসিক প্রশ্ন কিন্তু আসে, যেটা ভূগোল মানে হচ্ছে মাটি, মাটি থেকে তো কিছু জিনিস আসতেই পারে। তো সেই জায়গা থেকে মাধ্যমিক ভূগোলের যে বইটা, এখান থেকে আমাদের একটু ফোকাস করে পড়তে হয়, কিছু অধ্যায় আছে সেখান থেকে দাগায় দাগায় পড়তে হবে। আর ওই বিষয়গুলো তো দাগায় দাগায় তো আপনাদের ওইভাবে নিজে যখন পড়বেন তখন পড়তে হবে, আর আমি যখন পড়বো সেটা এই মাধ্যমিক ভূগোলের বইটা এটা আমি নিজে নোট করে দিব অধ্যায়গুলো, মানে আন্ডারে যে তথ্যগুলো আসবে সেই বিষয়গুলো। আচ্ছা, মাধ্যমিক ভূগোল গেল। তারপরে নৈতিকতা মূল্যবোধের জন্য উচ্চ মাধ্যমিকের যদি যাই, উচ্চ মাধ্যমিকের হচ্ছে পৌরনীতি এবং পৌরনীতি বইটা যেটা আছে, পৌরনীতির সেকেন্ড পার্ট, পৌরনীতির দ্বিতীয় পত্রটা কাভার করে, মানে এখানকার যে বিষয়গুলো আছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, আইন রিলেটেড বিষয়গুলো যেগুলো আছে এগুলো কাভার করে উচ্চ মাধ্যমিকের পৌরনীতি দ্বিতীয় পত্র বইটা কাভার করে। যদি মূল বই হিসেবে চিন্তা করি তাহলে এই দুইটা। এবার যদি আপনারা প্রিভিয়াস সালের প্রশ্ন এবং এমসিকিউগুলো দেখতে চান তাহলে এই দুইটা মিলে, ভূগোল এবং নৈতিকতা মিলে কিন্তু একটা বই আছে, সেটা হলো অ্যাসিওরেন্স পাবলিকেশনের, ঠিক আছে। এই অ্যাসুরেন্স পাবলিকেশনের বইটা আছে। তো আপনারা চাইলে আলাদা আলাদা বই না কিনে অ্যাসুরেন্স পাবলিকেশনের যদি ভূগোল এবং নৈতিকতা মূল্যবোধ বইটা একবারই কিনেন তাহলে ওখান থেকে তো কিছু অবশ্যই ইনফরমেশনও আছে, আর প্রিভিয়াস সালের প্রশ্ন এমসিকিউ যেগুলো আছে সেগুলোও কিন্তু প্র্যাকটিস করার মতো হয়ে যাবে। তো এই তো মোটামুটি সবগুলো সাবজেক্টের বুক লিস্টের কথা আমি বলে ফেললাম, ঠিক আছে। কি কি আপনারা নিজের জায়গা থেকে যদি কিনতে চান তাহলে কি কি কিনবেন, ঠিক আছে। আর দেখেন এই বইগুলো আপনার নিজের জন্য রাখতে পারেন, এই বাইরে আর কোনো বই কেনার ওইভাবে প্রয়োজন হবে না। প্রাথমিকভাবে এই বইগুলো যদি নিজে থেকে আপনি এখানে আমার কাছে পড়তেও চাচ্ছেন আবার বইও কিনতে চাচ্ছেন তাহলে এর বাইরে আর কোনো বই কেনার প্রয়োজন নেই, ঠিক আছে। আর আলাদা করে যদি অনেকের আর্থিক সমস্যা থাকতে পারে, সেই জায়গা থেকে আবার অনেকে দেখা যাচ্ছে যে সবগুলো বইও কিনতে আগ্রহী না, তো সেক্ষেত্রে হলো এই বইগুলো থেকে যে যে বিষয়গুলো লাগবে, কারণ বিসিএসের সিলেবাসের আলোকে প্রিপারেশনটা যখন আমরা নিব প্রত্যেকটা অধ্যায়ের মানে আন্ডারে বা টপিকের আন্ডারে, তখন কিন্তু সেই অধ্যায়গুলো যখন পড়তে যাব তখন মূল বইয়ের সাপেক্ষে বলেন, বিগত সালের প্রশ্নের সাপেক্ষে বলেন, সবগুলোই কিন্তু নোট করে দেওয়া হবে, ঠিক আছে। একবারে আমি যেভাবে প্রস্তুতিগুলো গ্রহণ করেছি আমার চেয়ে আসলে ভালো মানের প্রস্তুতিটা গ্রহণটা আপনাদের আমি করাইতে পারবো, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি হয়তো নিজে প্রিপারেশন নিতে গেলেও সবগুলো সাবজেক্টের ওইভাবে গুরুত্ব দিয়ে নোট করি নাই নিজের মতো করে, কিন্তু আপনাদের যখন নোটটা আমি করে দিব তখন কিন্তু সেই গুরুত্বটা থাকবে, ঠিক আছে।
তো এই জিনিসটা খেয়াল করতে হবে। এবার আসি হচ্ছে এই যে একটা মূল বিষয় সিলেবাস আলোচনা, বুক লিস্ট বললাম। তো প্রস্তুতির ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো কোনো প্রিপারেশন সম্ভব না নেওয়া। ঠিক আছে, যদি প্রথমবার প্রিপারেশনে যদি আপনি নোট করে ফেলতে পারেন, নিজের একটা নোট তৈরি করে, তাহলে এটা সবচেয়ে বেস্ট প্রিপারেশন। আপনি হারায় যান, নোটটা যেন থাকে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইরকম। আর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে প্রিলি উত্তীর্ণ হতে গেলে এই যে 12টা সাবজেক্টের কথা বলা হলো, এই 12টা সাবজেক্টের কোনো মাস্টার হতে হবে না আপনাকে। ঠিক আছে, 12টা সাবজেক্টের মাস্টার হতে হবে না। এটা আপনি যখন একবার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন কোনো প্রিলিতে যখন টিকে যাবেন, তখন আসলে এই বিষয়টা নিজেও রিভিল করতে পারবেন যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মাস্টার হতে হয় না প্রিলির জন্য, বা যে কোনো প্রিলিতে টিকার জন্য, বা যে কোনো চাকরির জন্য প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে মাস্টার হইতে হবে না। তো আমার জায়গা থেকে আমি যতটুকু ফিল করি যে কোন সাবজেক্টের জন্য কতটুকু প্রিপারেশন হলেই কিন্তু প্রিলি আপনারা উতরাইতে পারবেন। তো ততটুকু আমরা যদি কাভার করি ভালোভাবে এবং বেসিক ক্লিয়ার করে যদি কাভার করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে একবার যদি প্রস্তুতি থাকে, আপনার একবার বেসিক ক্লিয়ার করে যদি নোট করা থাকে, প্রস্তুতি নেওয়া থাকে, তার মানে প্রত্যেকটা বিসিএসে হয়তো কিছু প্রশ্ন নতুন আসবে, অবশ্যই আসবে। আপনার তো সবই পারতে হবে না, সবগুলো পেরে তো আপনাকে প্রিলি উতরাইতে হবে না। তাহলে যখন আপনার একবার ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা হবে, জাস্ট প্রত্যেকটা বিসিএসের আগে সাম্প্রতিক বিষয়গুলো দেখে আর আগের নোটগুলো যেগুলো থাকবে ওই নোটগুলো রিভিশন করলেই কিন্তু আপনি প্রত্যেকটা বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হবেন। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি আপনার প্রিপারেশনটা যদি মানে আমি যেভাবে বলবো সেইভাবে যদি সন্তোষজনক পর্যায়ে যদি নেওয়া যায় প্রথমবারেই, তাহলে প্রত্যেকবার বিসিএসে আপনি টিকবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। না টিকার মতো কোনো কারণ নেই, কারণ প্রিপারেশন আপনার আপ টু মার্ক যদি থাকে, তাহলে আপ টু মার্ক প্রিপারেশন থাকলেই কিন্তু আপনি যে কোনো চাকরি পরীক্ষাতেই আপনি প্রিলিমিনারি পরীক্ষায় সুন্দরভাবে কোয়ালিফাই করবেন। ঠিক আছে, যে কোনো চাকরি পরীক্ষাতেই। এবার আসি কোর্স ফি এবং ক্লাস এবং পরীক্ষা পদ্ধতির ব্যাপারে একটু কথা বলি। সেটা হলো ক্লাসগুলো আসলে কিভাবে হবে। আমার প্রথম কথা হলো যে যেহেতু এটা প্রাইভেট প্রোগ্রাম, সবার আগে মনে রাখতে হবে যে ক্লাস মানে কোচিংয়ের মতো ব্যাপারটা এরকম মাথায় নিয়ে আসা যাবে না। প্রাইভেট প্রোগ্রাম মানে এখানে কেয়ারটা যেরকম পাবেন, ঠিক আছে, ঠিকভাবে সুবিধার কিছু জিনিস তো পাবেনই। যে কোচিংয়ে যখন আপনি যাবেন তখন কিন্তু একটা বিষয় কিন্তু একবারই কমপ্লিট শেষ। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনি কিন্তু সেই বিষয়টার হেল্প আমার কাছ থেকে পাবেন, এটা হলো ব্যাপার। আর এখানে বলি যে এখানে সিস্টেমটা যেটা ক্লাসগুলো যেটা হবে সেটা আমরা টিচমেন্ট অ্যাপের মাধ্যমে নিব। এই অ্যাপে লাইভ করা হবে, লাইভের মাধ্যমে এই ক্লাসগুলো হবে। ঠিক আছে, এবং লাইভগুলো আপনার লাইভ টাইম যখন থাকবে, লাইভ টাইমের সময় সরাসরি উপস্থিত থাকতে হবে এটা। আর না হলে 24 ঘন্টার মধ্যে সেই ভিডিওটা দেখে নিতে হবে যদি কোনো ব্যস্ততা থাকে। আর একান্তই যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিতে হবে, কারণ এটা মূল ফোকাস করতে হবে আপনাকে ক্লাস করছেন কিনা, আপনি ক্লাস দেখছেন কিনা সেটাও কিন্তু আমি দেখতে পাবো। ঠিক আছে, ক্লাসে আপনি উপস্থিত আছেন কিনা সেটার অ্যাটেন্ডেন্সও আমি পাবো। পরবর্তীতে কোনো কারণে যদি ক্লাস আপনি মিসও করে থাকেন, পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে আপনি ভিডিও ক্লাসটা দেখলেন কিনা সেটাও আমি জানতে পারবো। তো এটা ব্যাপারটা থাকবে। তো পরবর্তীতে এই ক্লাসটা রেকর্ডও থাকবে, লাইভ প্লাস রেকর্ড করাও থাকবে। তো কোনো সমস্যা থাকলে সেখানে দেখতে পারবেন। ঠিক আছে, আর এই ক্লাসগুলো ব্যাপারটা ওই টেস্টমেন্টও অ্যাপে হবে। আবার পরবর্তীতে পরীক্ষার ব্যাপারটা সেখানেও টেস্ট নামের বাটন আছে, সেখানে পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, তো অ্যাপটা মানে একটা ক্লাসরুমের মধ্যে জয়েন থাকলেই হবে। তো এখানে যে ব্যাপারটা থাকবে সেটা হলো যে ক্লাস সপ্তাহে 3 থেকে 4 দিন, 3 দিন মিনিমাম, 3 থেকে 4 দিন। তার মধ্যে যদি আমরা কমন চিন্তা করি যে শুক্র শনি, আমি এটা বলছি শুক্র শনিটা একদম মোস্ট ইম্পর্টেন্ট, আমরা খেয়াল রাখবো শুক্র শনির সময় ক্লাস নিব আর কি। হ্যাঁ, শুক্র শনির জন্য ক্লাস হয়। তারপরে একদিন যদি গ্যাপ করি তাহলে সোম আর হচ্ছে বুধবারে। তো এটা হলো আমি যেটা বললাম, এই 4 দিন হওয়ার চান্সটা বেশি আছে। এখন খেয়াল করতে হবে যেহেতু প্রাইভেট প্রোগ্রাম, কিছু হতে পারে যে সুবিধা যখন হবে আমার, ঠিক আছে, টানা ক্লাসগুলো নিতে পারি। ধরেন টানা একদিন গ্যাপ দিয়ে সপ্তাহে টানা 6 দিনই আমি ক্লাস নিতে পারি, এটা মনে রাখতে হবে। দেখেন, এটা আমি বলে দিলাম এটা যে কারিকুলামের অংশ হিসেবে, কিন্তু যখন আমি ক্লাস নিব তখন দেখা যেতে পারে যে এর মধ্য থেকে হয়তো বা আমি 2 দিন একটা সপ্তাহে ক্লাস নিতে পারলাম, 2 দিন, ঠিক আছে। আবার হতে পারে আমি ফ্রি আছি, যেহেতু প্রাইভেট প্রোগ্রাম এটা পুরোপুরি নির্ভর করবে হচ্ছে আমার বিষয়ের উপরে, আমার ব্যস্ততা এবং আমি কতটুকু অ্যাভেলেবল আছি তার উপর নির্ভর করবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই টার্গেট যখন আপনার থাকবে 45 এবং 46, আশা করছি যে 45 বিসিএস ফ্রিলি এই বছরে হবে না, আমরা মোটামুটি সময় পাবো।
তো কোনো কারণে যদি আপনাদের এলিজিবল যারা আছেন 45-এর আগে 45 টাইমটা যদি আগে নিয়ে আসে তাহলে দেখা যাবে যে 45দের জন্য প্ল্যান বি করে আমরা আলাদা করে ব্যাচ করব আলাদা করে, ঠিক আছে। কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে, এই কোর্সের টোটাল টার্গেট রাখতে হবে 1 বছর। 1 বছর, ঠিক আছে। ভালোভাবে যখন প্রস্তুতি নিব আমাদের 1 বছর টার্গেট রাখতে হবে। তাড়াহুড়া করে শেষ করে, মানে আমি শেষ করে দিলাম, সেটা খুব সুন্দরভাবে আমি শেষ করে দিতে পারবো তাড়াহুড়া করে, কিন্তু আপনারা কতটুকু বেনিফিটেড হবেন, আপনারা যেন লস না হন। তাহলে মোটামুটি 1 বছর আমরা এই প্রোগ্রামটা রান করব, ঠিক আছে। 1 বছর রান করলে সবগুলো সাবজেক্টের একটা খুব ভালো একটা প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। সেটা করতে গিয়ে যদি আপনার দেখা যাচ্ছে যে 45তম বিসিএস প্রিলি চলে আসলো, আপনি দিবেন, তখন একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমরা ব্যাচটা সেপারেট করব। তো ব্যাচটা সেপারেট করে তখন আলাদা প্ল্যান অনুযায়ী সেই ব্যাচটা রান করব, সেটা সমস্যা হবে না। তাহলে যেটা বলছিলাম সেটা হতে পারে যে আমি ফ্রি থাকলে টানা 6 দিনও ক্লাস নিতে পারি, আর যদি ব্যস্ততা থাকে তাহলে 1 সপ্তাহ টানা ক্লাস নাও হতে পারে। এটা মনে রাখতে হবে। আমার নিজস্ব কোনো পরীক্ষা বা নিজস্ব কোনো ব্যস্ততা যদি থাকে তাহলে ওই সময়টাতে তো অবশ্যই আমি কিন্তু ক্লাস নিতে পারবো না, এটা মূল বিষয়। কিন্তু ওই সময়টাতে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আমার টার্গেট হলো যে আপনাকে পড়াশোনায় এনগেজ রাখা, কোনো ক্ষতিগ্রস্ত যেন না হন। ওই সময়টাতে দেখা যাবে যে যদি আমি ক্লাস না নিতে চাই, এই পরীক্ষাগুলো কিন্তু ওই সময়টাতে রিভিশন টেস্ট হিসেবে আমরা নিব। আপনার কোনো মানে এখানে কোনো লস যেন না হয়। যে গ্যাপ সময়ে আমি ক্লাস নিতে পারবো না, সেই গ্যাপ সময়ে রিভিশন টেস্ট হতে পারে। আর এমনিতেই প্রত্যেকটা লেকচার নির্দিষ্ট অ্যামাউন্টে শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু পরীক্ষাগুলো নিব। এমন হতে পারে যে একটা লেকচার শেষ করেই মানে যথেষ্ট হয়েছে একটা লেকচারে, প্রত্যেকটা লেকচারে দেখা যাবে যে একটা নির্দিষ্ট পরিমাণ যদি শেষ হয়ে যায় তাহলে সেই লেকচারের উপর পরীক্ষাটা হবে। আর যদি দেখা গেল যে একটা লেকচারে একটা নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট মানে টপিক শেষ করা গেল না, তখন হতে পারে 1, 2 বা 3টা লেকচারের উপর ভিত্তি করেও কিন্তু পরীক্ষাটা হতে পারে। তো পরীক্ষার ভেরিয়েশনটা এইভাবে দেখা যাবে যে ক্লাসের তুলনায় পরীক্ষাটা মানে কয়েকটা ক্লাস মিলে যদি পরীক্ষা হয় পরীক্ষাটা কিন্তু কম হবে সেক্ষেত্রে। তো এটা গেল, দেখেন এটার ব্যাপারটা হলো। এবার আসি হলো টোটাল ক্লাস যদি আমরা চিন্তা করি যে যে কয়টা হতে পারে টোটাল ক্লাস। আমি যেটা অ্যাজাম্পশন করেছি প্রাথমিকভাবে যে খসড়াটা করেছি, সেই ক্লাস মোটামুটি আমরা 1 বছরে 160 থেকে 180টা ক্লাস করলে আমরা মোটামুটি কভার করতে পারবো, ঠিক আছে। এখন এটা যদি আমরা গেস করি, এটা গেস করলে কিন্তু 1 বছর সময়ই লাগছে, ঠিক আছে। 1 বছর সময়ই কিন্তু এটা লাগবে। এবার চিন্তা করি 1 বছর সময় যেহেতু লাগবে, এখন বলেছি যেহেতু প্রাইভেট প্রোগ্রাম, এটা অবশ্যই মাসিক ভিত্তিতে যাবে, এককালীন কোনো পেমেন্ট গ্রহণ করা হবে না। এটা সবার আগে, অনেকের সামর্থ্য আছে এককালীন পেমেন্ট করার, কিন্তু এককালীন কোনো পেমেন্ট গ্রহণ করা হবে না। এটা হচ্ছে মানে মনে রাখতে হবে, যেহেতু প্রাইভেট প্রোগ্রাম মাসিক ভিত্তিতে পরিচালিত হবে এবং মাসিকভাবেই এটা চলবে, ঠিক আছে। এবং মাসিক ফির ব্যাপারটা তখন চলে আসে, এবং সপ্তাহে তো আপনারা জানেন সপ্তাহের ব্যাপারটা আমি বলে দিলাম যেমনভাবেই চলুক না কেন, যেহেতু প্রাইভেট প্রোগ্রাম মাসিক ভিত্তিতে চলবে, 12 দিনে মাসটা কমপ্লিট হয় এটা জানেন। আর যেটা কোর্স ফি যেটা মাসিক ভিত্তিতে চলবে সেটা হলো 600 টাকা, ঠিক আছে। 600 টাকা হচ্ছে প্রতি মাসের ফি। আর এটার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই ব্যালেন্সড রেটে চলতে হবে। যখন কোনো মাস শুরু হবে, মাস শুরুর 1 থেকে 5 দিনের মধ্যে আমরা পেমেন্টটা কমপ্লিট করব। রেজিস্ট্রেশন ফর্মটা আলাদা করে দেওয়া থাকবে, সেইটাতে আপনার বিস্তারিত তথ্য বা পেমেন্টগুলো আপনার জানাই দিতে হবে। তো এটা নিয়ে আর কথা বলছি না এখানে। তো এই ফিটা মাসিক ভিত্তিতে 600 টাকা করে চলবে। আচ্ছা, এটা গেল। তারপরে আপনাদের কোনো যদি কমেন্ট থাকে সেটা। আর প্রত্যেকটা লেকচার মোটামুটি আপনাকে ধারণা রাখতে হবে, ফার্স্ট থেকে দেখা যায় না, কারণ এখন লাইভ চলছে যার কারণে ফার্স্ট থেকে দেখতে পারবেন না। লাইভটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি ফার্স্ট থেকে আবার দেখতে পাবেন। যারা লাইভে পরে জয়েন করেছেন তারা প্রথম থেকে দেখার জন্য লাইভটা শেষ হলে আপনাকে আবার লাইভের আগে প্রথম থেকে দেখতে পাবেন। আচ্ছা, এবার আসি যে প্রত্যেকটা লেকচারটা মিনিমাম 1.5 ঘন্টা হবে, 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু যাবে। এখন নির্ভর করবে যে এক এক দিনের লেকচারের পরিমাণের উপরে, যে কতটুকুর মধ্যে কাভার করতে পারছি তারপরে। তো 1.5 থেকে 2 ঘন্টা এটা মানসিকতা রাখতে হবে, ঠিক আছে। মিনিমাম 1.5 ঘন্টা, উপরে কিন্তু 2 ঘন্টা পর্যন্ত যেতে পারে, লেকচার অনুযায়ী এটা থাকতে পারে। আর এ তো মোটামুটি বলেই দিলাম। আর সতর্কতা যেটা, ক্লাস পরীক্ষা পদ্ধতি হলো সতর্কতা এবং নিয়মাবলী যেটা আমি বলবো সেটা হলো যে আমি যদিও অলরেডি বলেছি যে লাইভ ক্লাসগুলো যেগুলো থাকবে কোনোভাবেই চেষ্টা করবেন, ক্লাসগুলো সবসময় রাতের ভাগেই হবে। রাতের ভাগে যদি হয়, যেহেতু আমরা যদি চিন্তা করি রমজান আসছে সামনে, তাহলে রমজানের বাইরে যেটা আমরা চিন্তা করবো যে রাত 8টায় এইটা পারফেক্ট টাইম হয়। আর এরপরে যদি আমরা চিন্তা করি যে যেহেতু রমজানের মধ্যে একটা ব্যাপার নামাজের ব্যাপার থাকে,
তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি রমজান মাসগুলোতে দেখা যাবে যে হয়তো বা রাত 9:30টার দিকে শুরু করা যেতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আবার অন্য বিষয় দিনের ভাগে, যদি দিনের ভাগে সম্ভব হবে না, দিনের ভাগে কখনোই সম্ভব হবে না, ক্লাসগুলো সবসময় রাতের ভাগই হবে। যখন আপনারা প্রাইভেট গ্রুপে অ্যাড হবেন বা আপনাকে যখন অ্যাপে আমি ইনক্লুড করে নিব, তখন আপনাদের সাথে আলোচনা করে ওটা হতে পারে। দুই একজনের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একান্তই যদি জয়েন না করতে পারে, সে পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে সেই ভিডিওটা দেখবে। আমি আবারও বলছি, সেই ভিডিওটা দেখলো কিনা, ক্লাসটা দেখলো কিনা, সেটা কিন্তু আমি বুঝতে পারবো। এটা একটা ব্যাপার গেল। তারপরে এক্সামটা রেগুলার দিতে হবে। এক্সাম, কারণ এক্সাম যখন চলবে, যখন রান করাবো, একটা নির্দিষ্ট দিনে এক্সাম ডেট থাকলেও মোটামুটি ওই এক্সাম আপনারা 2 দিন বা 3 দিন ধরে দিতে পারবেন, এটা ব্যবস্থা করব। মিনিমাম 2 দিন থাকবে, 3 দিন নাও থাকতে পারে। মোট কথা 48 ঘন্টা পরীক্ষা দেওয়ার থাকবে। এখন ওই 48, হয়তো বা অনেকে 24 ঘন্টার মধ্যে পড়া কমপ্লিট নাও করতে পারেন বা কোনো ব্যস্ততা থাকতে পারে, কিন্তু 2 দিন যখন সময় পাবেন ওর মধ্যে কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে, এটা ব্যাপার। আর একটা কথা বলে রাখি, অনেকে আছেন যে যারা হয়তো শুরুর দিকে এই ভিডিওটা নাও দেখতে পারেন, অন্য কোনো হয়তো বা প্রথম মাসে কন্টিনিউ করলেন, এমন বলি, অনেকে প্রথম মাসে কন্টিনিউ করলেন, দ্বিতীয় মাস কন্টিনিউ করলেন না, তৃতীয় মাসে আবার জয়েন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে হবে কি, যেহেতু ক্লাসটা একটা গ্রুপেই হবে, সেখানে ক্লাসগুলো রেকর্ডের অবস্থায় থাকবে। ঠিক আছে, একটা গ্রুপে বলতে একটা ক্লাসরুমেই হবে, তো সেখানে ক্লাসগুলো থাকবে, সব সময়ের জন্যই ক্লাসগুলো থাকবে। ঠিক আছে, রেকর্ডেডগুলো থাকবে। পুরো এই যে 1 বছরের জার্নির সব ক্লাসগুলোই ওর মধ্যেই থাকবে। ঠিক আছে, তো যখনই যদি আপনি শুরুর দিকে ধরেন 2-3 মাস, অনেক স্টুডেন্ট আসবে যে 2-3 মাস কোনো কন্টিনিউ করতে পারলো না, মানে সে জানলোই না কোর্সটার ব্যাপারে, সে 3rd মাসে হয়তো জয়েন করলো, তাকে কিন্তু আগের যে মাসের যে পেমেন্ট, সে পেমেন্ট করেই কিন্তু গ্রুপে ঢুকতে হবে। ঠিক আছে, এটা কারণ সে আগের সব ভিডিও ক্লাসগুলো সব পেয়ে যাবে, পরীক্ষার প্রশ্ন সবই পেয়ে যাবে। ঠিক আছে, সেইভাবে আবার এমনও হতে পারে যে সে 1 মাস কন্টিনিউ করলো, পরের মাস কন্টিনিউ করলো না, 3rd মাসে আসলো, তাকে কিন্তু দ্বিতীয় মাসের পেমেন্ট করে 3rd মাসে কিন্তু জয়েন করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই তো মোটামুটি ছিল কথাবার্তা। তো আমি মনে করছি যে এতক্ষণ যে কথাবার্তা বললাম, যে সিলেবাস আলোচনা, তারপরে কোর্সটা কিভাবে চলবে, তা আমার পক্ষ থেকে মোটামুটি যতটুকু ইনফরমেশন দেওয়ার, আমার মনে হয় যে এই বিষয়গুলো বুঝে গেছেন যে আপনাকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বা যে কোনো বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হওয়ার জন্য আপনার সকল সাবজেক্টের একটা ভালো ধারণা থাকতে হবে। কোনো বিষয়ের স্পেসিফিক মাস্টার হয়ে কোনো লাভ নেই। আপনি কোনো বিষয়ে স্পেসিফিকভাবে ভালো পারেন, এটা ওই বিষয়ের প্রস্তুতিতে আপনাকে হেল্প করবে, কিন্তু সব বিষয়ের জন্য আমি যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলাম সেই সাপেক্ষেই তো 4টা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি। সেই জায়গা থেকে আপনার তো এইটাই দরকার, আপনার তো এই জিনিসটাই প্রয়োজন, এর বাইরে তো আর অন্য কিছু না। কারণ প্রিলি নিয়ে খুব বেশি ভাবা চিন্তা করা যাবে না, এটা একটা বাছাই পরীক্ষা। এটা যত ভালোভাবে প্রিপারেশন নিয়ে এমন অবস্থায় রেখে দেওয়া উচিত যাতে প্রত্যেকটা বিসিএসের আগে আমাকে যেন টেনশন না করতে হয়, টেনশন ফ্রি বিসিএস প্রিলি আসবে, আমি টিকবো, এই কনফিডেন্স যেন তৈরি হয়ে যায়। তো এটা তৈরি করতে গেলে যে বিষয়টা প্রয়োজন, সেটা আমি আমার জায়গা থেকে আমি যথেষ্ট পরিমাণে আপনাদের হেল্প করার চেষ্টা করব। বাকিটা হচ্ছে আপনি রিসিভ করার মন মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে। তো এই ছিল আমার কথাবার্তা। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, এখন আপনারা কমেন্ট করে জানাবেন, সেইগুলো আমি উত্তর দিব। আর একটা কথা বলে রাখি, সেটা হলো ক্লাসগুলো আমাদের শুরু হয়ে যাবে হয়তো, একটা ডেট আমি এখন বলে দিচ্ছি। সেই ক্লাসটা আমরা মেবি আজকে হলো 31 তারিখ লাইভ করছি। তারপরে অনেকে যেহেতু এটা জানবেন, তো আগামী আমরা কিছুদিন সময় দিই, সেটা হলো আগামী 6 এপ্রিল থেকে এটা শুরু হবে কোর্সটা। 6 এপ্রিল থেকে প্রথম ক্লাস শুরু হবে। ঠিক আছে, এর মধ্যেই বাদবাকি যারা আছেন আমরা রেজিস্ট্রেশন ফর্মটা কালকেই দিয়ে দিব। ঠিক আছে, তো সেই অনুসারেই ভর্তি হয়ে যাবেন, বা আজকেও রাতে হতে পারে, তো সেই অনুযায়ী ভর্তি হয়ে যাবেন। তো এইভাবে প্রসিডিউরটা কমপ্লিট করে, তো আমাদের মূল ক্লাসগুলো আমরা একদম 6 তারিখ থেকে আমরা শুরু করে দিব। 6 তারিখ থেকে একদম মূল ক্লাস শুরু হবে। তারপরে যদি কেউ জয়েন করেন, তারপরে কেউ যদি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন, তারপরে সে জয়েন করতে পারেন, কিন্তু তাকে যে কথাগুলো বললাম এই কথাগুলো যখনই জয়েন করেন না কেন, আগের মাসের পেমেন্টটা কমপ্লিট করে সেই গ্রুপে যুক্ত হতে হবে, কারণ তাতে করে সে সবগুলো লেকচারই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে,
সবগুলো লেকচারই পেয়ে যাবে। এই তো মোটামুটি কথাবার্তা ছিল। আগামী 6 এপ্রিল থেকে আমাদের তাহলে মূল কার্যক্রমগুলো শুরু হবে, এবং সবচেয়ে বড় কথা, যেহেতু প্রাইভেট প্রোগ্রাম, এই প্রোগ্রামের স্বার্থে সপ্তাহে 3 থেকে 4 দিন তো ক্লাস হবে। এটা হচ্ছে একদম জেনারেল নিয়মের মধ্যে পড়বে। আর আমি ফ্রি থাকলে টানা 6 দিনও ক্লাস হতে পারে, এটা বললাম। আবার আমি ব্যস্ত থাকলে 1 সপ্তাহ পুরো ক্লাস নাও হতে পারে, ঠিক আছে? কিন্তু সেই সময়টাতে যেন লস না হন, তার জন্য আগের যে পড়াগুলো হলো সেগুলোর কিন্তু রিভিশন টেস্ট আমি নিব, ঠিক আছে? তো এইটাই। এবার এখন আপনাদের কমেন্টগুলো জানান। আমার পক্ষ থেকে আসলে অনেক কিছুই বলে ফেলেছি। হ্যাঁ, ক্লাসগুলো 24 ঘন্টার পর অবশ্যই দেখতে পাবেন। শুধু 24 ঘন্টা না, যখন আমরা ক্লাসরুমের মধ্যে থাকবো, আপনারা যখন প্রিপারেশনে নেবেন, একটা জিনিস খেয়াল করবেন, আপনারা প্রস্তুতি যখন গ্রহণ করবেন, 1 বছর যদি এই, মানে 1 বছর তো মিনিমাম ভিডিও থাকবে, এবং এর বেশিও থাকবে। আপনি এই ভিডিও থেকে, এই লেকচারগুলো থেকে আপনি যখন ইচ্ছা তখন দেখতে পাবেন। আপনার যদি প্রিলির জার্নি 1 বছরে কমপ্লিট না হয়, আপনার প্রিলির জার্নি যদি আবার যদি দেখা গেল কোনো কারণে মিস্টেকেনলি আপনার 2 বছর লাগলো, বা পরের বিসিএসটাও লাগলো, ধরেন 1-2 বছর আপনাকে ক্লাস দেখতেই হচ্ছে, এই ক্লাসগুলো গ্রুপে থাকবেই, মানে ক্লাসরুম যেটা টিচমিন অ্যাপের যে ক্লাসরুম, সেখানে থাকবেই। যদি অ্যাপটা বেঁচে থাকে, অ্যাপ যদি বেঁচে থাকে, ক্লাসগুলোও বেঁচে থাকবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাপ বেঁচে থাকার সম্ভাবনা খুব বেশি। ইন্ডিয়ান একটা অ্যাপ, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা চলছে, ঠিক আছে? তো এই অ্যাপের মাধ্যমে ক্লাসটা হবে, ক্লাসটা সারা জীবনই থাকবে, আপনার যতদিন প্রয়োজন দেখতে পাবেন। কিন্তু আমার শর্ত হলো যে আপনি লাইভ ক্লাসটা কোনোভাবে যদি মিস করেন, কিন্তু আপনি আর চেষ্টা করলে আপনি আর পরে না দেখে নিব, দেখবো না, বা পরে দেখবো, আচ্ছা সময় আছে যেহেতু লাইভটা আছে, এই দেখে নিব এখন পরে রেকর্ড, তাই এই ধারণা যেন আপনার মাথার মধ্যে না ঢোকে। এই জন্য আমি বললাম 24 ঘন্টার মধ্যে আপনাকে ক্লাসটা দেখতে হবে। অর্থাৎ আপনি যে ক্লাস কোনো কারণে মিস করেছেন, কিন্তু আপনার ক্লাসের আগ্রহটা ধরে রাখার জন্য 24 ঘন্টার মধ্যে দেখতে হবে ক্লাসটা। যাতে করে কি হয়, আমি কিন্তু এটা বুঝতে পারবো আপনি ক্লাসটা দেখলেন কিনা। আমার এন্ড থেকে আমি ঠিকই বুঝতে পারবো যে আপনি ক্লাসটা ভিউ করেছেন কিনা, দেখেছেন কিনা, সেটা আমি বুঝতে পারবো। না, আমার নিজস্ব কোনো ডাইজেস্ট নাই। আমি বাজারের কোনো ডাইজেস্ট আপনাকে গিফট হিসেবে দিতে চাবো, আর নির্দিষ্ট ডাইজেস্ট আমি বলছি না। আপনাদের মনে হয় আর কোনো কমেন্ট মনে হয় নাই জানার কোনো কিছুর? আমি মোটামুটি সবই বলে দিয়েছি। ক্লাস কি ফেসবুকে নেওয়া সম্ভব নয়? ক্লাসগুলো ফেসবুকে নেওয়া যেতে পারে। এখন খেয়াল করেন, ফেসবুকে নিলে অসুবিধা আছে কিছু, ঠিক আছে? ফেসবুকে নিলে অনেক বেশি অসুবিধা আছে। সেটা হলো, প্রথম অসুবিধা যেটা ফেসবুকে যে কোনো সময় একটা সিক্রেট গ্রুপে যখন আপনাদের অ্যাড করব, সেই গ্রুপটা ফেসবুক যে কোনো সময় ডিসেবল করে দিতে পারে। আবার যে আইডি থেকে আমি ক্লাসগুলো ফেসবুকে লাইভ করব, সেই আইডিটাও ফেসবুক নষ্ট করে দিতে পারে। এখন তো জানেন ফেসবুক অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যে কোনো সময় হুটহাট করে যে কোনো পেজ ব্লক করে দিচ্ছে, যে কোনো আইডি নষ্ট মানে ব্লক করে দিচ্ছে, যে কোনো গ্রুপ ডিলিট করে দিচ্ছে। সুতরাং ফেসবুকটা কিন্তু খুব মোস্ট ভালনারেবল বিষয়। এটা একটা বিষয় যে রেকর্ড কিন্তু কতদিন থাকবে, কতদিন বেঁচে থাকবে রেকর্ড, সেটা কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব না। এটা ব্যাপার। 2 নম্বর ব্যাপারটা হলো, সেটা হলো ফেসবুকে যখন লাইভ করা হবে, তখন কিন্তু আপনাদের সাথে সরাসরি আমার ইন্টারাকশন হবে না। আপনি সরাসরি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে ফেসবুকের চেয়ে বেটার হয় হলো ওই অ্যাপটা। সেই অ্যাপের মধ্যে আপনি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন, সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন।
একদম সরাসরি আপনার চাইলে ফেসও দেখাইতে পারবেন, আমার ফেসটা দেখতে পারবেন, সরাসরি মুখে প্রশ্ন করতে পারবেন, আপনার কাছ থেকে সেই কথাটা আসবে, আমি শুনে উত্তরটা দিতে পারবো, এবং লাইভ ইন্টারাকশন যেভাবে ক্লাসরুমে সম্ভব হয় সেভাবেই কিন্তু ক্লাসটা হবে। ঠিক আছে, তো সেই বিষয়টা, এই জন্য আমি ফেসবুকে ক্লাসটা নিব না। হ্যাঁ, সবই করতে পারবেন, ক্লাসগুলো ওখান থেকে যে কোনো সময় দেখে নিতে পারবেন, প্রয়োজনে সেটা আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন, যেগুলো পরবর্তী দেখতে পারবেন। সবচেয়ে বেটার হয় যে ওখান থেকে দেখাটা, কারণ ডাউনলোড করে আপনার ইয়েটা রাখতে পারেন কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে, তো অনেক বিষয় থাকে, তো যে কোনো কিছুই আপনি করতে পারবেন। ঠিক আছে, সর্বশেষ আবার অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে শুনছেন ক্লাসটা, এই ক্লাস বা প্রোগ্রামের ব্যাপারটা, আজকের সেমিনার ক্লাসটা আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দিবেন যতটুকু শেয়ার করা যাচ্ছে। আর এই প্রোগ্রামটার ব্যাপারে আপনার পরিচিত যারা আছেন তাদের সবাইকে জানাবেন। ঠিক আছে, এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো, সবাইকে জানিয়ে দিবেন যারা বিসিএস যারা অনার্স লেভেলে আছে কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য, অনেক হতে পারে অনার্সে অনেক লেভেলের চাপ থাকে না, তাদের ক্ষেত্রে হতে পারে তারা এই কোর্সটা কিন্তু অনায়াসে করতে পারে, তার একাডেমিক পড়ার পাশাপাশি কিন্তু করে যেতে পারে অনেকে যারা আছে। ঠিক আছে, যেহেতু রেকর্ডেড থাকবে, পরবর্তীতে সে একাডেমিক প্রেশারে হয়তো বা ক্লাস বা পরীক্ষা থাকতে পারে, সে সময়টাতে হয়তো লাইভটা না করে সে পরবর্তীতে রেকর্ড থেকে কিন্তু পড়াটা কন্টিনিউ করে নিতে পারবে। ঠিক আছে, তার জন্য কিন্তু একটা সুযোগ আছে, একটা প্ল্যাটফর্ম, যেটা হলো তাকে ঘোরাঘুরি কোথাও করতে হবে না। ঠিক আছে, সবগুলো বিষয়গুলো এক জায়গায়, একদম মডারেট প্রিপারেশন। একটা সাবজেক্টের যদি যদি কোনো স্পেশালিস্টের কাছে যান, সে হয়তো অনেক ডিপে পড়াবে, আপনার সেই সাবজেক্ট সম্পর্কে অনেক ডিপ ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে, কিন্তু অনেক ডিপে নিয়ে তো আমাদের কোনো কাজ নাই। বিশেষ প্রিলির জন্য আমাদের সব সাবজেক্টের কী হতে হবে, জ্যাক হতে হবে। আমি একটা কথা তো আছে যেটা হচ্ছে যে মাস্টার অফ নান, মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, মানে সকল সাবজেক্টের আপনাকে জ্যাক হতে হবে, এটা বিষয়টা মাস্টার অফ নান। কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আপনাকে মাস্টার হওয়ার কোনোই প্রয়োজন নেই এখানে, তো এটা মনে রাখতে হবে। তো ঠিক আছে, আপনারা যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাকে ছোট্ট করে বাই বলে দেন। ঠিক আছে, যারা লাইভ দেখছেন এখন পর্যন্ত, তাহলে বুঝতে পারবো, তাহলে আমি ধীরে ধীরে কমেন্ট করে বাই বলে দেন আমাকে। ঠিক আছে, 6 তারিখ থেকে মূল ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। 6 এপ্রিল থেকে ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মোস্ট প্রবাবলি রাত 9:30টার দিকে ক্লাসগুলো শুরু হবে, তো সেইভাবে আপনারা জয়েন করবেন ইনশাল্লাহ। এর মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন এবং প্রত্যেক মাসেই সেভাবে চলতে থাকবে। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। শানজিলা সাফরিন বলেছেন ভালো লাগছে ক্লাস করে। ঠিক আছে, এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর নিচেই কমেন্ট করে জানাতে পারেন, সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আবার এক্সট্রা করে পেজেও আপনারা মেসেজ দিতে পারেন। ঠিক আছে, আর মোস্ট আপনাকে বলছি সেটা হলো যে এই বিসিএস প্রিপারেশন উইথ ডক্টর স্বাধীন, এই যে ফেসবুক গ্রুপটা, এই ফেসবুক গ্রুপটাতে আপনারা জয়েন করে যাবেন। ঠিক আছে, এই ফেসবুক গ্রুপটা যদি আপনি খুঁজেও না পান, যদি ফেসবুকে সার্চ বারে গিয়ে সার্চ দেন বিসিএস ডক্টর উইথ ডক্টর স্বাধীন, তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন, পরে এই গ্রুপটাতে জয়েন করবেন। কারণ এরপরে যে মানে ম্যাক্সিমাম যে ডিসকাশনগুলো, আপডেটগুলো ওই গ্রুপগুলোতেই আমি দিব, কারণ ওইটা হচ্ছে প্রাইভেট গ্রুপ আমার। ঠিক আছে, ওই প্রাইভেট গ্রুপটাতে আমি মোটামুটি, মানে গ্রুপটা পাবলিক কিন্তু ওটা যেহেতু আমার সমস্ত কথাগুলো, সমস্ত বিষয়ের আপডেটগুলো ওই গ্রুপেই সবসময় পাবেন, তো ওইটাতে সবসময় মানে ওইটাতে জয়েন করে থাকবেন আর ওখানে সব আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে মূল জার্নিতে দেখা হচ্ছে। সবাই তাহলে ভালো থাকবেন, আর আপনাদের পরিচিতদের এই কোর্সের সম্পর্কে জানাবেন, এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো। তাহলে ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।